আচ্ছা, রেকর্ডিং চালু করে ফেলছি। আজকে আর ভুল করবো না ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আজকে অফিসিয়ালি আমাদের ফার্স্ট ক্লাস, যেখানে আমরা 3 মাসের একটা জার্নি শুরু করছি। সেটা হচ্ছে সুন্নাহ লাইফস্টাইল অ্যান্ড লিঙ্কডইন সাকসেস। আজকে আমরা মূলত যা শিখবো তা এক কথায় যদি আমি বলি, সেটা হচ্ছে গোল সেট করা। আমরা লাইফে ডিসিশন নিতে অনেক বেশি প্রবলেম ফেস করি। এদিকে যাব না সেদিকে যাব, কি করব, কনফিউজড থাকি, পাজল থাকি, ডিস্ট্রাক্টেড থাকি এক কথায় যদি বলি আমি। তো এই সমস্যাটার সমাধান কি করা যেতে পারে, সেইটাই আজকে আমাদের মূল আলোচ্য বিষয় এক কথায় যদি আমরা বলি। আচ্ছা, আমি একটু একেবারে স্ক্রিন করেন। দেখেন, প্রথমে লক্ষ্য আমরা স্থির করি কেন? জেতার জন্য, রাইট? কি জিতবো যদি লক্ষ্যই না থাকে? আমার মতে, যদিও বেশিরভাগ মানুষ বলে বিজয়ীরা জিতে 2বার, আমি বলি বিজয়ীরা জিতে 3বার। প্রথমবার জিতে পরিকল্পনায়, কল্পনায় বা স্বপ্নে, ড্রিম। আপনি একটা কিছু ভিশন দেখবেন সেটা। দ্বিতীয়বার জিতে হচ্ছে পরিকল্পনা। ওই আপনার স্বপ্নটা যখন আপনার ব্রেনে থাকে, সেটা তো আসলে ব্লারি থাকে, ওটার কোনো পিকচার হয় না, আপনি এটা কাউকে বুঝাতেও পারবেন না যে জিনিসটা কি। কিন্তু আপনি যখন এই বিষয়টাকেই খাতা কলমে পরিকল্পনা করবেন যে এভাবে এভাবে আমি কাজটা করতে চাচ্ছি, স্টেপ বাই স্টেপ একটা পরিকল্পনা করবেন, সেটা হচ্ছে সেকেন্ড টাইম আপনি জিতবেন। এবং থার্ড টাইম হচ্ছে পরিকল্পনা যখন বাস্তবায়ন করবেন তখন। তো আমি বলি বিজয়ীরা জিতে 3বার, কল্পনায়, পরিকল্পনায়, বাস্তবে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এখন কল্পনা করি, পরিকল্পনা করি, সেটা সব ঠিক আছে, কিন্তু আমি কল্পনা করতে গেলে তো আমার আসলে একটা শক্তি দরকার, রাইট? বর্তমান সময়ে সবচাইতে পাওয়ারফুল যদি কোনো স্কিল থাকে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। যত এআই আসুক আর যাই আসুক, প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ, এই 4টা বিষয় কোনো এআই কোনো কালে রিপ্লেস করতে পারবে না। তো আমি 2-3 দিন আগে, খুব সম্ভবত ডিপসিক লঞ্চ করার পরে, চ্যাট জিপিটি এবং ডিপসিকের মধ্যে একটা কম্পারিজন শুরু হয় এবং ফেসবুক প্রায় উথাল পাথাল অবস্থা। অনেকে এরকম পোস্ট করছিল যে চ্যাট জিপিটি আমাদের চাকরি খেয়ে নিবে, এখন ডিপসিক এসে তো চ্যাট জিপিটি চাকরি খেয়ে নিচ্ছে। যে কোনো এআই টুল আসুক, আপনার কল্পনাকে কখনো কোনো এআই টুল রিপ্লেস করতে পারবে না। তো আপনার সবচাইতে যদি কোনো বড় শক্তি থাকে, তা হচ্ছে আপনার চিন্তা শক্তি, কল্পনা শক্তি। আপনি যেটা কল্পনা করতে পারেন, সেইটা পৃথিবীর আর কোনো মানুষ কল্পনা করতে পারে না। পৃথিবীতে প্রায় 800 বিলিয়ন মানুষ আছি আমরা, এবং প্রত্যেকেই ইউনিক। কারো সাথে কারো কোনো ম্যাচ নাই। কার ব্রেনে কি চলছে সেটা আরেকজন কখনোই বলতে পারবে না। হ্যাঁ, সাইকোলজিক্যাল কিছু বিষয় থাকার কারণে হয়তো বা আমরা প্রেডিক্ট করতে পারবো যে এরকম হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না, এক্সেপ্ট আল্লাহ রব্বুল আলামিন। তো আপনার কল্পনা শক্তিকে শার্প করতে হবে আপনাকে, যাতে আপনি পরিকল্পনাগুলো করতে পারেন এবং সেটা বাস্তবায়ন করতে পারেন। আজকে আমরা কি কি বিষয়ে কথা বলবো, আজকের এজেন্ডা আসলে কি, গোল সেটিং কেন দরকার, গোল সেটিং কিভাবে করতে হয় কি, এবং না করলে কি হয়, আধ্যাত্মিক মানে আমি আর কোর্সটা যেহেতু স্পিরিচুয়াল এবং ক্যারিয়ার সফলতার জন্য, তো আধ্যাত্মিক, ব্যক্তিগত এবং পেশাগত সফলতার ট্র্যাকগুলো সারমর্ম, কিভাবে নিজেকে মনিটর করবেন, এই 6টা বিষয়ে আমরা কথা বলবো আজকে। দেখেন, যদি আমরা গোল চিন্তা করি, সবার প্রথমে যেই পিকচারটা আমাদের ব্রেইনে আসে সেটা হচ্ছে ফুটবল। কেউ গোল দিচ্ছে, এখানে আমি কিছু বাইন্ডিংস, কি বাইন্ডিংস আমি আপনাদের কাছে বলে দিই। দেখেন, এখানে আমি চাইলে আরো অনেক অনেক সুন্দর ইমেজ ইউজ করতে পারতাম, যেহেতু ফুটবল খেলাটা একটা এমন খেলা যে পোশাকটা আসলে ছেলেদের সতর, হাঁটু ঢাকা হয় না, এজন্য আমি কোনো
ক্লিয়ারকে এখানে আনতে পারি নাই, জাস্ট আমি গোল পোস্টে রাখছি। আমার পিছনে সাইকোলজিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে, যেহেতু এটা একটা ইসলামিক কনসেপ্টের সাথে অ্যাটাচ করা আমার ক্যারিয়ার ট্র্যাক গুলো। তো আমার এই ইমেজ চয়েস করার পিছনে কিছু কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে, অবশ্যই সেটা ইসলামিক। সেটা কি আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আস্তে আস্তে আমাদের মধ্যে আল্লাহর সাথে কানেকশনটা ডেভেলপ করে ইনশাআল্লাহ। এর চাইতে অনেক সুন্দর ইমেজ আমি দিতে পারতাম যদি ছেলেদের গোল কিপার বা পেনাল্টি দিচ্ছে এই ধরনের আমি ছবি নিতাম, কিন্তু সেখানে একটা সতর খোলা মানুষকে আমাকে নিয়ে আসতে হচ্ছিল, যার কারণে আমি এটা স্কিপ করেছি। গোল দেখলে আমাদের সবসময় এটা মনে হয় এটা খেলার জন্য ইটস ওকে, বাট আমাদের লাইফের জন্য ইটস নট ওকে। সো আমরা মানুষ হিসেবে এবং মুসলিম হিসেবে আমাদের গোল কি? এক কথায় যদি বলি, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কাজ করা এবং জান্নাত, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, জান্নাতুল বাকি। আমি 4টা জান্নাতের নাম বললাম আপনাদের সাথে, যাতে আস্তে আস্তে আপনাদের ব্রেইনের জান্নাতের প্রতি আগ্রহটা বাড়তে থাকে। যখন আমরা মুসলিম হিসেবে গোল সেট করার কথা চিন্তা করব, তখন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমি যেই গোল সেট করব, যেই অ্যাকশন নিব, যা করব আমার জীবনের সবকিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি। এই কেন্দ্রবিন্দুকে সামনে রেখে আমি সব কাজ করব ইনশাল্লাহ। তো গোল সেটের কথা মাথায় আনার সাথে সাথে আমি চাইবো আপনাদের সামনে একটা পিকচার তৈরি করুন, সেটা হচ্ছে জান্নাতের পিকচার। তো এটা আমি জান্নাতের পিকচারের সিম্বল হিসেবে ইউজ করছি আসলে। এখন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন জানতে চাইবো। আমি যেহেতু এখানে আসলে আমরা খুব কম মানুষ আছি, তো আমরা কথাও বলতে পারি, যাতে আমরা কাজ করার সময় বা একটা কনভারসেশন তৈরি হয়। প্রত্যাশিত জীবন, আমি কেমন জীবন চাই, এই প্রশ্নটা যদি আমি আপনাদেরকে করি, আপনারা এখানে 2-3 জন আছেন, আমাকে একটু চ্যাটে বলেন বা মাইক্রোফোন আনমিউট করে আমাকে একটু বলেন তো, যে আপনার কাছে আপনি কেমন জীবন চান, 1 মিনিটে যদি বলেন আমাকে। কেউ কি বলতে চান? কেউ কি বলবেন আমাকে যে? জি আপু। জি বলেন। জি, আমি আল্লাহর রহমতে চাচ্ছি যে আমার জীবনটা সুন্নাহ তরিকায় অতিবাহিত করতে, এবং আল্লাহ আলহামদুলিল্লাহ, তাআলা মরার পরে যদি আমি জান্নাত দান করেন, এই জন্য সর্বোত্তম চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আর কেউ কিছু বলবেন যে আপনার প্রত্যাশিত জীবন নিয়ে? আমরা আরো জানবো সামনে, কিন্তু এখন যদি আমি জাস্ট হঠাৎ করে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি আপনার জীবনটা নিয়ে, আমরা ডিপ্রেসড, আমরা কি করব বুঝি না, মানে আমরা খুব কনফিউজড, কিন্তু এই মুহূর্তে থেকে যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনার কাছে আপনি কেমন জীবন চান, আপনি কি উত্তর দিবেন? আর কেউ কি শেয়ার করবেন? আচ্ছা, আপনারা এটা অবশ্যই লিখবেন। আপনারা দেখছেন যে আমি এই বিষয়গুলো কিন্তু একটা লিখছি। এখন আপনার কাছে কেমন জীবন চান, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আজ যদি আপনি মারা যান তবে আপনার না পাওয়া কি কি থাকবে? জাস্ট ইমাজিন করেন এই মুহূর্তে আপনি মারা যাবেন, তো আপনার আক্ষেপ কি থাকবে, রিগ্রেট কি থাকবে, যেটা ছাড়া আপনি চান না যেন আপনি মৃত্যু হোক আপনার, এইটা কি আপনি লিখবেন। আমার কাছে যদি বলেন যে আমি যদি আজকে মারা যাই আমার কিছু না পাওয়া থাকবে কিনা, আমি বলবো না, আমার কোনো কিছু না পাওয়া নেই। আমি প্রতিটা মুহূর্তেই বাঁচি মৃত্যুর জন্য। তো যখন আমি বাঁচি শুধু মৃত্যুর জন্য, তখন আমার না পাওয়া বলে কিছু নাই। আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন আমি আমার কাছে কেমন জীবন চাই, আমার উত্তর একটাই, রাসূলের সুন্নাহকে আমি অনেক কষ্টে ফলো করার চেষ্টা করছি মৃত্যুর শেষ দিন পর্যন্ত। ইভেন আজরাইল যখন আমার জান কবজ করবেন, ওই সিঙ্গেল সেকেন্ড পর্যন্ত আমি এই লাইফস্টাইলকে ফলো করতে চাই। এই রকমের জীবনই আমি আমার কাছে চাই। তো এরকম ভাবে স্পেসিফিক 1 লাইনে বা 2 লাইনে আপনার কাছে আপনার জীবন কেমন, সেইটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা থাকা উচিত। ওকে, জীবন নিয়ে অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম। এখন হচ্ছে আমরা একটু
কাজ করব, অ্যাক্টিভিটিস করব। নাম্বার ওয়ান, লাইফের যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে লাভ, ইম্প্যাক্ট, ফাংশন, এক্সপিরিয়েন্স। আপনি এই লাভ কলামে লিখবেন আপনি কাকে কাকে ভালোবাসেন, যাতে আপনি এইটুকু বুঝতে পারেন যে এই মানুষগুলো আমার লাইফে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়ার যোগ্য। আমরা অনেক সময় প্রায়োরিটি মিসম্যাচ করে ফেলি, যাকে প্রায়োরিটি দেওয়া প্রয়োজন তাকে আমরা প্রায়োরিটি দেই না, যাকে প্রায়োরিটি দেওয়া প্রয়োজন কম তাকে আমরা বেশি প্রায়োরিটি দিই, এবং এক্ষেত্রে যে প্রবলেমটা হয় তখন হচ্ছে আমাদের সম্পর্কগুলো এলোমেলো হয়ে যায়, এবং আমরা অনেক সময় যখন যাকে প্রায়োরিটি কম দেওয়া প্রয়োজন তাকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলি, তখন তার কাছ থেকে কষ্ট অল্প পাইলেও মনে হয় যেন আমরা অনেক বেশি কষ্ট পেয়েছি, কারণ ওই যে আমি বেশি সাপোর্ট তাকে দিয়ে দিয়েছি, বেশি প্রায়োরিটি তাকে দিয়ে দিয়েছি, তার কারণে তার কাছে মনে হতে পারে যে এটা তো সামান্য কিছু, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেক কিছু, বিকজ অফ আমার প্রায়োরিটি লেভেলটা আমি সেট করি নাই। আমাকে যদি বলেন যে আমার প্রায়োরিটি কি, নাম্বার ওয়ান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর চাইতে বড় প্রায়োরিটি আমার লাইফে কিছু নাই। দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল কিছুর চাইতে বেশি ভালোবাসা না যায়, সেই ক্ষেত্রে আমার ঈমান পূর্ণতা পাবে না, এটা আমি বলছি না, হাদিস বলছে। তো ফার্স্ট আল্লাহ, দেন রাসূল, দেন আমার মা। আমার লাইফে আমার মা কি সেটা আমি জানি, আমি জানি সবার লাইফে সবার মা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমার লাইফে আমার মা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যদি বলেন আমার বাবা, আমার ভাই, এবং আমার বন্ধুরা, বিশেষ করে বান্ধবীরা, বন্ধুরা বললে আবার একটু প্রবলেম হয়ে যাবে, যে তখন একটু মিস কমিউনিকেশন হয়ে যেতে পারে। বান্ধবীরা, যদিও আমি ওদেরকে বন্ধু বলেই ডাকি, তো আমার বান্ধবীরা আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট প্লে করে। এবং তারপরে আছে আমার প্রতিবেশীরা। কেন কি প্রতিবেশীর হক আদায় করার ব্যাপারে এত বেশি জোর দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা সময় আশঙ্কা করে ফেলছিলেন যে হয়তোবা এই যেন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের অধিকার প্রতিবেশীকে দিয়ে ফেলছে, মানে কতটা প্রায়োরিটি প্রতিবেশীকে দেওয়া হয়েছে। তো প্রতিবেশীর সাথে আমাদের সবসময় সম্পর্ক খুব খারাপ, দা কুমড়া সম্পর্ক থাকে, এটা একেবারেই উচিত নয়। এরকম আপনার প্রায়োরিটি লিস্ট একটা রেডি করবেন, কাকে আপনি ভালোবাসেন, কার সাথে সম্পর্ক সুন্দর থাকা প্রয়োজন। কেন আমি প্রতিবেশীকে বললাম, আমি একটু আপনাদেরকে বলি। আমাদের আত্মীয় স্বজন কিন্তু অনেক দূরে থাকে, আমাদের প্রথম কোনো ক্রাইসিসে যে মানুষগুলো আমাদের সবচাইতে কাছে আসবে সে হচ্ছে আমাদের প্রতিবেশী। তো প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক ভালো রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসেন ইম্প্যাক্ট। গত সেশনে আমি বলছিলাম যে আমার কাছে ইনকামের চাইতেও ইম্প্যাক্টটা বেশি গুরুত্ব বহন করে, যার কারণে আমি এমন একটা কনসেপ্ট নিয়ে কাজ করছি যেই কনসেপ্টটা তো একেবারেই নতুন, কেউ এটার মানেই বোঝে না। লিঙ্কডইন নিয়ে যদি আমি কাজ করি, লিঙ্কডইন ক্লায়েন্ট হান্টিং, লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন আউটরিচ, এই তিনটা শব্দ যদি আমি এই কোর্স মার্কেটিং করার সময় ইউজ করতাম, এখন আমার যে এনরোলমেন্ট বা যতটুকু আমার অগ্রগতি তার চাইতে মিনিমাম 40-50% অগ্রগতি বেশি থাকতো, এঙ্গেজমেন্ট থেকে শুরু করে এনরোলমেন্ট সবকিছুতেই। স্টিল আমি কিন্তু এই তিনটা শব্দ ব্যবহার করছি না। কেন করছি না? নাম্বার ওয়ান, এইটা আমার ভিশনের সাথে যায় না। ক্লায়েন্ট আউটরিচ, লিঙ্কডইন মার্কেটিং, এগুলো আমার ভিশনের সাথে যায় না। নাম্বার টু, এর মাধ্যমে আমি আপনাকে ছোট একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো, কিন্তু লং রানে আপনাকে আমি বড় কোনো ব্যবস্থা করে দিতে পারবো না। ফর এক্সাম্পল, আপনাকে আমি মাছ ধরা শেখালে আপনি সারা জীবন মাছ ধরতে পারবেন, কিন্তু আমি আপনার প্লেটে যদি মাছ ধরে এনে ভেজে একেবারে খাওয়ার উপযোগী করে দিই, আপনি জাস্ট খাবেন, এর পরবর্তীতে আবার হাংরি, সেকেন্ড টাইম বা রাত্রেবেলা আপনি কি খাবেন জানেন না, আবার আমার কাছে আপনাকে আসতে হবে যে আপু আমাকে মাছ দেন। আমি এই কনসেপ্টটার সাথে যাই না। সবাই যারা কাজ করছে তারা অবশ্যই ভালো করছে, প্রত্যেকের কনসেপ্ট আলাদা আলাদা থাকবে। আমার এটা ইউনিকনেস, ইউএসপি। প্রত্যেকটা অফার তৈরি করার সময় প্রয়োজন হয় আমার ইউএসপিটা একটু বেশি খটোমটো বা কঠিন, যেটা পপুলার না, বাট ইনশাল্লাহ এটাই এক সময় খুব বড় রেভিনিউ আমাকে দিবে, সেটা দুনিয়া এবং আখিরাতে। তো যেটা বলছিলাম, ইম্প্যাক্ট, এই যে আমি যতটুকু কথা বলছি এটা একটা প্রফেশনাল সেশন, বাট আমি শুরু করেছি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে, এবং মাঝে মাঝে আমি আল্লাহর নাম নিচ্ছি, রাসূলের নাম নিচ্ছি। দ্যাট মিনস এটা যদিও একটা প্রফেশনাল সেশন, স্টিল এটা একটা দার্স,
হয়ে গেল। দ্যাট মিনস এই মুহূর্তটা আমরা যারা এই 5-6 জন একসাথে কথা বলছি, প্রত্যেকের আমল নামায় সোয়াব লেখা হচ্ছে। এটা আমি ইন্টেনশনালি বললাম যাতে আপনাদের ব্রেনের কাজ করে যে আমরা প্রত্যেকটা মুহূর্তে যাই করি না কেন সেই বিষয়টা আমাদের আমল নামায় লিখা হচ্ছে। হয় সেটা ভালো, নয় সেটা খারাপ। আমরা চাই আমাদের প্রতিটা অ্যাকশন, প্রতিটা সেকেন্ড ভালো আমল নামায় লেখা হোক। এই ইম্প্যাক্টের জন্য আমি কাজ করি। তো আর এইভাবে আপনি আপনার ইম্প্যাক্ট কি কি চান সেটা লিখবেন। নাও ফাংশন, এই যে আমি কাজ করছি, আমি 3টা ফাংশন বলি যে আমি কি কাজ করছি। আমি 2023 সালের সেপ্টেম্বর মাস থেকে আমার এই ভিশনের পিছনে কাজ করছি, এটা নাম্বার 1 ফাংশন। নাম্বার 2 ফাংশন হচ্ছে আমি যখন গোল সেট করছি কিন্তু কিভাবে গোলটা বাস্তবায়ন করবো সেটা বুঝতে পারছি না, তখন আমি বিভিন্ন কোর্স এনরোলমেন্ট করেছি, সেটা সেকেন্ড ফাংশন। থার্ড ফাংশন হচ্ছে আমি লিঙ্কডইনে এবং ফেসবুকে প্রতিনিয়ত কন্টেন্ট দিয়ে যাচ্ছে, সেটা ভালো পারফর্ম করছে না খারাপ পারফর্ম করছে সেইটাকে আমি দেখছি না। বিকজ অফ শুরুর দিকে খারাপ পারফরমেন্স করবে এটাই স্বাভাবিক, কেউ আমাকে তো চেনে না, তো আমার এটা খারাপ পারফরমেন্স করবে, অথরিটি গেইন করা পর্যন্ত খারাপ করবে এবং এটাকে আমাকে মানতে হবে। 3টা ফাংশন বললাম আমি। এরকম আপনি কি কি ফাংশন লাইফে করতে চান সেগুলো 1 বাই 1 লিখবেন। নাও এক্সপিরিয়েন্স, আমাদের অনেক অনেক ঘোরার স্বপ্ন থাকে। আমাদের দেশে বা বিদেশে এমন ভাবে পর্যটন শিল্পটাকে মার্কেটিং করা হয় যে আমরা কিছু টাকা জমলেই একটু ঘুরতে যেতে খুব বেশি পছন্দ করি, এটা খুবই ভালো। তবে এই ঘোরাঘুরিটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যায় শুধুমাত্র অতিরিক্ত আয় এবং অতিরিক্ত ব্যয়ের একটা কনসেপ্ট থেকে। আমরা মার্কেটিং নিয়ে কথা বলছি, মার্কেটিং এর ভালো দিক এবং খারাপ দিক দুই দিকে আমাদেরকে জানতে হবে। আমরা মার্কেটিং করব কিন্তু মার্কেটিং এর ফাঁদে নিজে পড়বো না। তো আমরা অনেক কাজ করি, রাত জেগে কাজ করি, অনেক টাকা পয়সা রোজগার করি, এরপরে 5-10 দিনের একটা ইনকাম জাস্ট একদিনে আমরা খরচ করে ফেলি 2-3 ঘন্টা, এবং সেই জায়গাটা আমরা এনজয় অনেক ক্ষেত্রে করি না, শুধুমাত্র ফেসবুকে কয়েকটা ছবি পোস্ট করার জন্য। দিন শেষে এই বিষয়টা মোটেও কোনো হেলদি প্র্যাকটিস না, এটা একটা আনহেলদি প্র্যাকটিস। আপনি অবশ্যই ঘুরতে যাবেন কিন্তু সেটা প্ল্যানিং করে মাসে তো সম্ভবই না কোনো পক্ষে, সেটা বছরে 1বার বা 2বার, কিন্তু প্রতি মাসে রাত জেগে প্রচুর রোজগার করতে হবে এবং 2-1টা দিন চিল করতে হবে আপনাদের ভাষায়, সেই বিষয়টা একেবারে একটা আনহেলদি প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা করা যাবে না। তাহলে কি প্র্যাকটিস করা যেতে পারে? আপনি কোথায় ঘুরতে যেতে চান, কখন যেতে চান, কি এক্সপিরিয়েন্স করতে চান, ঘুরতে যে যাবেন কেন যাবেন, অ্যাকচুয়ালি 2টা নিয়ত হতে পারে। একটা নিয়ত হতে পারে এইরকম যে আপনি ফেসবুকে পোস্ট করছেন, সবাই আপনাকে বাহবা দিচ্ছে, কতগুলো লাইক শেয়ার কমেন্ট পাচ্ছেন, নাম্বার 1। হ্যাঁ, মার্কেটিং এর জন্য এটা প্রয়োজন হতে পারে, কিন্তু সেটা মার্কেটিং এর কতটুকু করতে পারেন, যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করেন সেক্ষেত্রে এটা প্রয়োজন হবে, কিন্তু কতটুকু তারও একটা সীমা থাকা প্রয়োজন। আরেকটা হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আমি যেহেতু আলেম নই সেহেতু আমি আপনাদেরকে এক্স্যাক্টলি সূরা এবং আয়াত কোট করতে পারছি না, এজন্য আমাকে মাফ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমার সৃষ্টিকে দেখো, কারণ আল্লাহর সৃষ্টিকে যখন আমরা দেখব ঠিক তখন আল্লাহর মাহাত্ম্য অনুভব করতে পারবো। কত সুন্দর আকাশ, কত সুন্দর পাহাড়, কত সুন্দর বনবনানী, কত সুন্দর মেঘ, কত সুন্দর পাখি। আমি যখন প্রতিটা নাউন বলছি আপনাদেরকে, আমার ধারণা আপনারা এটা ভিজুয়ালাইজ করতে পারছেন আমার কথা বলার ওয়েতে। তো এই বিষয়গুলো যখন আমি দেখব এবং চিন্তা করব, এত সুন্দরভাবে যদি আল্লাহ তাআলা এই করতে পারে, তৈরি করতে পারে। আল্লাহর একটা নাম হচ্ছে আল বারি, আল্লাহ সঠিকভাবে সৃষ্টিকারী। তো না জানি জান্নাত কত সুন্দর হতে পারে। এই সৃষ্টিগুলো দেখার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে আল্লাহরকে নিয়ে আরেকটু গভীরভাবে ভাবা এবং এই সুন্দরের চাইতে আরো বেশি সুন্দর জান্নাতের জন্য নিজেকে উদ্গ্রীব করা, প্রতিটা মোমেন্টে নিজেকে মোটিভেট করা, যেন আমি জান্নাতের জন্য নিজেকে তৈরি করছি ইনশাল্লাহ। তো এটা আপনারা লিখবেন, একটা কাজ করবেন আপনারা অবশ্যই। নাও, আমার চাওয়া পূরণ হবে এই নিশ্চয়তা পেলে আমি কি চাইতাম। আমরা অনেক সময় বলি না, ছোটবেলায় যদিও মিনা কার্টুন আমরা অনেকে দেখছি, যেখানে আসলে একটা দৈত্য চলে আসে এবং মিনাকে বলে যে কি চাও সে দিয়ে দিবে। এটা রূপকথাতেই সম্ভব, সত্যি সত্যি সম্ভব নয় অবশ্যই। তবে যদি সত্যি সত্যি এমন কোনো চাওয়া কেউ বলে আপনাকে, আপনি আমাকে বলেন আমি পূরণ করব, কি চাইবেন আপনি?
এটা আপনার মাথায় থাকা প্রয়োজন। এখন আমি আমার উত্তরটা আপনাদেরকে দিয়ে দিই, যাতে আপনারা যখন প্রশ্নগুলোর উত্তর দিবেন তখন একটু ইজি হয়। আমি এই বিষয়টাকে দুইটা ভাগে ভাগ করছি। নাম্বার ওয়ান, যদি আল্লাহ আমাকে বলেন যে আমার একটা চাওয়া পূরণ করবেন, তাহলে আমি কি চাই? জাস্ট আমি ইমানের সাথে মৃত্যু আর জান্নাত চাই। আমার জান্নাত চাওয়া ছাড়া আর কোনো চাওয়া আসলেই নাই, সত্যি বলতে আমার নাই। এবং যদি কোনো মানুষ আমাকে বলে যে আমি তোমাকে কিছু দিব বা আমি আপনাকে কিছু দিব, আপনি কি চান? আমি বলবো, ভাই বা বোন, আপনি সুন্নাহ লাইফস্টাইল ফলো করেন, আপনি রাসূলকে অনুসরণ করেন, আপনি নিজেকে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করেন। ইনশাল্লাহ জান্নাতে আমি আপনার সাথে দেখা করতে চাই। পৃথিবীতে দেখা করবো কি করবো না আমি জানি না।
আসসালামু আলাইকুম। আহ, কতটুকু শুনছিলেন আপনারা? আমি কিচ্ছু জানি না, কখন নেট চলে গেছে। আমাকে একটু জানান তো কতটুকু শুনছিলেন আপনারা। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি আপু, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, কতটুকু পর্যন্ত আপনারা দেখছিলেন বা আমি বলতে পারছি? লাস্ট কথোপকথন ছিল হচ্ছে আপনি ওই একজন ব্যক্তির সাথে দেখা করবেন জান্নাতে, এই পর্যন্ত ছিলেন। নেট এখনো ক্লিয়ার না, দেখেন ব্লার হয়ে আছে। আচ্ছা, কয়টা স্লাইড পর্যন্ত আপনারা ছিলেন ভাই, একটু আমাকে বলবেন? আপু স্লাইড গুলো দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে নিচে স্লাইড আছে তো, এই যে দেখেন এখানে লাইফ নিয়ে কথা বলছিলাম, এটা কি আপনারা দেখছেন? জি জি। আচ্ছা, তারপরে হচ্ছে এ, তাহলে আমি একটু আরেকটু দূরে যাই তাহলে। জি, এই যে আমার চাওয়া পূরণ হবে এই নিশ্চয়তা পেলে আমি কি চাইতাম, এখানেই ছিলাম আমরা। আচ্ছা ঠিক আছে, আমি এরপরে হচ্ছে আরো দুই একটা স্লাইড বোধহয় কথা বলছিলাম। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? একটু দেখে নি, না হলে তো আবার প্রবলেম হবে। রেকর্ড হচ্ছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছিলাম সেটা হচ্ছে আমার চাওয়া পূরণ হবে এই নিশ্চয়তা পেলে আমি কি চাইতাম। এটা আপনারা একটু লিখবেন, তাহলে যে কি হবে, আপনারা আপনাদের সম্পর্কে একটা অডিট করি না আমরা কোনো প্রতিষ্ঠানে কাজ করার পরে, যে আমরা কি করলাম। তো আপনি যখন এই প্রশ্নগুলো নিজের সাথে নিজে করবেন এবং উত্তর দিবেন, এটাকে আপনি বলতে পারেন সেলফ রিফ্লেকশন অর সেলফ অডিট। তো এরকম প্রশ্নগুলোর উত্তর আপনারা লিখবেন খাতায়। এখানে আমি দুটো প্রশ্ন করছি। একটা হচ্ছে, আল্লাহ যদি আমাকে বলেন যে আমি একটা চাওয়া পূরণ করব, তাহলে আমি আল্লাহর কাছে কি চাইবো, একটা। আরেকটা হচ্ছে, কোনো মানুষ যদি বলে যে আমি আপনার কোনো চাওয়া পূরণ করব, তাহলে কি চাইবেন তার কাছে। এই দুইটা প্রশ্নের উত্তর লিখবেন আপনারা। ছোট করে যদি আমি এক লাইনে বলি আমার চাওয়াটা, আপনাদের প্রশ্নগুলোর উত্তর লেখার সময় সুবিধা হবে। সেক্ষেত্রে আল্লাহ যদি আমাকে বলেন যে একটাই কিছু চাইতে পারবো আমি আল্লাহর কাছে, আমি কি চাই, আমি বলবো আমি হচ্ছে ইমানের সাথে মৃত্যু এবং জান্নাত চাই। এবং যদি কোনো মানুষ আমাকে বলে যে আপু আপনাকে আমি একটা কিছু দিতে চাই, আপনি কি চান, আমি তাহলে বলবো আমি চাইবো আপনি সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেন, আল্লাহর একজন প্রিয় বান্দা হন, আপনার সাথে আমি জান্নাতে দেখা করতে চাই, জান্নাতে ভাই বা বোন হিসেবে আমি আপনাকে পেতে চাই। এটাই আমি আপনার কাছে চাইবো। পৃথিবীতে আমি আপনার কাছে কিছু চাইবো না, কিন্তু জান্নাতে আমি আপনার সাথে দেখা করতে চাই। তো এই চাওয়াটা টাইম ফ্রেম ছাড়া, কিন্তু আমরা যখন কোনো লক্ষ্য নির্ধারণ করব, তখন তো অবশ্যই একটা টাইম ফ্রেমের মধ্যে থাকা প্রয়োজন। এখন আমি এটাকে একটু টাইম ফ্রেমে নিয়ে আসলাম। আমার চাওয়া পূরণ হবে এই নিশ্চয়তা পেলে আমি 2025-এ কি চাইতাম। তো আপনি 2025 সাল ফেব্রুয়ারি মাসের আজকে 2 তারিখ মাত্র, একেবারে 11 মাস বাকি আছে। এই 11 মাসে 2024 সালের থেকে 2025 সালে নিজেকে কোন ভার্সনে দেখতে চান। ধরেন আপনি 2024 সালে ভার্সন 0-তে ছিলেন, এখন 2025 সালে ভার্সন 1 হতে চান। এরকম ভাবে কি কি চান, এটা আপনারা যদি লিখেন, তাহলে 2025 সালের শেষে আপনি আজকে কি চাচ্ছেন এবং 2025 সালের শেষে কোথায় আছেন, এই দুইটার মধ্যে একটা কম্পারিজন করতে পারবেন। নিজের সাথে নিজে কম্পারিজন, অন্যের সাথে নিজে কম্পারিজন করা একটা আনহেলদি ট্র্যাপ, কিন্তু নিজের সাথে নিজে কম্পারিজন করা একটা হেলদি প্র্যাকটিস। আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আনহেলদি প্র্যাকটিস করি, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করি। অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করলে আপনি জীবনেও কোনোদিনও হ্যাপি থাকতে পারবেন না। কেন কি, পৃথিবীতে 800 বিলিয়ন মানুষই ইউনিক এবং তাদের প্রত্যেকের সিচুয়েশনই আলাদা, কেউ ভালো কেউ খারাপ। আপনার মতো একেবারে সমান সমান কেউ নাই এই পৃথিবীতে, আপনি একাই আছেন। তো আপনি যেখানে একাই,
কম্পারিজন করার সময় তো সমান সমান একটা বিষয়কে কম্পেয়ার করা যায়। এখন আপনি একটাই যে যিনি মানুষটা, সে কেন অন্যের সাথে কিভাবে কম্পেয়ার করবেন? পসিবল না। তাহলে কম্পেয়ার কার সাথে করতে হবে? নিজের সাথে নিজেকে কম্পেয়ার করতে হবে। কিন্তু আমি কম্পেয়ার করতে গেলে তো আবার দুইটা জিনিস লাগে, একটা জিনিস দিয়ে তো কম্পেয়ার করা যায় না। তাহলে দুইটা জিনিস কি কি? একটা জিনিস হচ্ছে আজকের আমি, আরেকটা জিনিস হচ্ছে 2025 সালের শেষের আমি। তখনই কিন্তু আমার দুইটা কম্পারিজন পাওয়ার মতন আমি একা মানুষ, এবং দুইটা তুলনা আমি পেলাম যার সাথে আমি কম্পেয়ার করতে পারবো। এবং এটাকে যদি আরো ছোট করে ফেলি, আপনারা আমার কোর্সে জয়েন করেছেন, এই 3 মাসের জার্নি 90 দিনে আমার কাছ থেকে সেটা যদি একটু লিখে রাখেন, তো 90 দিন শেষে যখন আমরা শেষ করব জার্নিটা, তখন এই এক্সপেকটেশনের সাথে রিয়ালিটির ম্যাচ করা যাবে। এই রিয়ালিটি আর এবং এক্সপেকটেশনের ম্যাচ করার হলে আপনি বুঝতে পারবেন আপনি শুরুর দিন কোথায় ছিলেন, শেষের দিন কোথায় আছেন। আপনি শুরুতে কি এক্সপেক্ট করেছিলেন, শেষে কতটুকু মিলতে পারলো। আপনি আমার কোর্সে এনরোল করে যতটুকু ইনভেস্ট করেছেন, ততটুকু আপনার এটা একটা সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট হলো কিনা। আপনি আমার কোর্সে এনরোল করার জন্য মাত্র 2500 টাকা দিচ্ছেন। আমি এটাকে একেবারেই মাত্র বলবো, কেন? আপনি টাকা আরো রোজগার করতে পারবেন, কিন্তু এই যে আপনি আমার সাথে সময়টা দিচ্ছেন, আমি আপনার সাথে সময়টা দিচ্ছি, এই সময়টা কি রিনিউয়েবল? আপনি কি ফেরত পাবেন এই সময়টা? কোনোদিনও পাবেন না। সবচাইতে বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি আমার কাছে আপনার সময়টা দিয়ে। 2500 টাকা ওইটা নগণ্য একটা ইনভেস্টমেন্ট। আমরা ইনভেস্টমেন্ট করার সময় একটা ভুল ইনভেস্টমেন্টের চিন্তা করি। টাকার ইনভেস্টমেন্ট আমরা অনেক বেশি ক্যালকুলেট করি, যেহেতু এটা ক্যালকুলেট করা খুবই ইজি, কিন্তু সময়ের ইনভেস্টমেন্ট আমরা ক্যালকুলেট করি না। আমাদের উচিত সময়ের ইনভেস্টমেন্টটা ক্যালকুলেট করা, টাকার ইনভেস্টমেন্টের চাইতেও বেশি। তো এই দুইটা জিনিস আপনারা লিখে ফেলবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি ক্যারিয়ার গোল সেটিং নিয়ে আমরা কথা বলছি, যেহেতু এটা একটা ক্যারিয়ার বিষয়ক কোর্স। তো ক্যারিয়ারের গোল সেট করার ক্ষেত্রে এখানে আমরা কিন্তু বিভিন্ন মানুষ আছি, এক একজনের ক্যারিয়ার এক এক রকম। হ্যাঁ, আমরা সবাই অনলাইনে কাজ করি, ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনার, সলোপ্রেনার, যেটাই বলি না কেন, স্টিল আমাদের ক্যারিয়ার এক না। কেন এক না? আমি যেমন ধরেন, আমি শুধু ফোকাস করছি পার্সোনাল ব্র্যান্ডিং, আমার বই লেখা এবং আমার কোর্স ক্রিয়েশন। দ্যাট মিনস আপনি আমাকে বলতে পারেন আমি মেন্টরশিপে বা কোচিং, এই দুইটা বিষয়কে ফোকাস করছি। এবং আমি একেবারে ইনস্ট্যান্ট ইনকামকে ফোকাস করছি না, আমি ইম্প্যাক্টকে ফোকাস করছি, এবং ভবিষ্যতে এই বিষয়টাকে আরো বড় স্কেল করার জন্য ফোকাস করছি। আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজে বলেছিলাম, আমি আপনাদেরকে স্কেল শেখাবো না, স্কেল করা শেখাবো। তো আমি যদি নিজেই স্কেল করতে না পারি, আপনাদেরকে কিভাবে স্কেল করা শেখাবো? আমার ক্যারিয়ার ট্র্যাক যদি বলি, আমি প্রথম কলামে লিখবো হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং অন লিঙ্কডইন। আমার ইউটিউব চ্যানেল আমি শুরু করেছি। লিঙ্কডইনে যেহেতু আমি একটু বেশি সময় দিচ্ছি, সেহেতু আমার ইউটিউবটা স্লো যাচ্ছে, ইনশাল্লাহ এটাও আস্তে আস্তে শুরু করব। তারপরে ফেসবুকে আমি কাজ করছি। তো এই 3টা প্ল্যাটফর্মে আমি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং করছি, নাম্বার 1। নাম্বার 2, এই যে আপনারা আমার কোর্স এনরোল করেছেন, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এইরকম আমার আরো বিভিন্ন কোর্স বা বই লেখার প্ল্যানিং আছে। এটা কোর্স আকারে আসতে পারে, বই আকারে আসতে পারে, কি আকারে আসবে সেটা ডিপেন্ড করছে আপনাদের ডিমান্ডের উপরে। তো এটা হচ্ছে আমার ক্যারিয়ার ট্র্যাক। আপনাদের ক্যারিয়ার ট্র্যাক কি? যে হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছেন, তার নাম্বার 1 ক্যারিয়ার ট্র্যাক ক্লায়েন্ট সার্ভিস। যে রিমোট জব করছেন, সে রিমোট জব। তারপরে যে এই যে লিঙ্কডইনে আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাচ্ছেন, পার্সোনাল ব্র্যান্ডিং। এভাবে ক্যারিয়ার ট্র্যাক লিখবেন। এবার ইন্টারেস্ট, আপনি যে কাজটা করছেন সেই কাজে আপনার ইন্টারেস্ট কতটুকু। আমরা আনহেলদি কালচার বা টক্সিক কালচার বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি মানুষকে জিজ্ঞেস করেন, ইভেন সারা বিশ্বের প্রেক্ষাপটে, আমরা যে কাজটা করি, কর্মক্ষেত্রে আমরা যে সময়টা থাকি, সেই সময়টাকে আমরা এনজয় করি? এক কথা যদি উত্তর বলি, না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, খুব কম মানুষের তাদের কর্মক্ষেত্রটাকে পছন্দ করে। আমি যখন কোচিং এ পড়াতাম বা স্কুলে পড়াতাম, আমি আমার কর্মক্ষেত্রটা পছন্দ করতাম, কিন্তু একটা সময় অপছন্দ করতাম। যখন এই পড়াশোনার চেঞ্জ চলে আসলো, আমি যে ভ্যালু শিশুদের মধ্যে দিতে চাচ্ছিলাম সেটা দিতে পারছিলাম না, আমি তখন এই আমার ক্যারিয়ারটাকে পছন্দ করতাম না। কিন্তু আমার তখন আয়ের প্রয়োজন ছিল, তাই আমি অনেকগুলো দিন, পছন্দ না হওয়া সত্ত্বেও আমি অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি, বিকজ অফ রিজিক। তো ওইখানে যদি আমি এখনো থাকতাম, আমি কিন্তু ওইটাকে বলতে পারেন
যে একটা আনহেলদি প্র্যাকটিসে থাকতাম, আমি এটা এনজয় করতাম না। কিন্তু গত 17 মাস ধরে আমি ইনকামের ক্ষেত্রে যদি বলেন মোটামুটি জিরো বলা যেতে পারে। আমি ইচ্ছাকৃত ওই 6 মাস কাজ করি নাই 15 বছর ক্যারিয়ারের পরে, একেবারে টিউশন থেকে যদি শুরু করি, কারণ আমি খুব ছোট বয়স থেকে টিউশন শুরু করি ইচ্ছাকৃত। আপনি চিন্তা করেন তো, একটা মানুষ যে 15 বছর রোজগার করছে, তারপরে ইচ্ছাকৃত ভাবে 6 মাস ক্যারিয়ার ব্রেক নিয়ে নিছে, কি লেভেলের ইন্টারেস্ট থাকলে এটা পসিবল? এরকম ভাবে নিজের ক্যারিয়ারে নিজের ইন্টারেস্ট কতটুকু এটা চিন্তা করবেন এবং লিখবেন। ইনকাম, আপনি যে ক্যারিয়ারে আছেন সেখানে ইনকাম কেমন? যেমন আমি বললাম, আমি যখন স্কুলে এবং কোচিং এ পড়াতাম, সেখানে একটা সময় আমার ইন্টারেস্ট এবং ইনকাম দুটোই ছিল, কিন্তু একটা সময় আমার ইন্টারেস্টটা চলে যায়, কিন্তু ইনকামের জন্য আমি কাজ করে গেছি। তো ওইখানে তো আমি আসলে খুব বেশি দিন কন্টিনিউ করতে পারি নাই, করিও নাই। আপনাকেও চিন্তা করতে হবে যে আপনি এখন যে কাজটা করতেছেন, যেখানে করছেন, সেখানে কি আপনি ইন্টারেস্ট এবং ইনকাম দুইটাই আছে, নাকি একটা আছে একটা নাই, নাকি দুইটাই নেই আসলে? তাহলে যদি এমন হয়, তাহলে সুইচ করা। কখন আমরা জব সুইচের ব্যাপারে চিন্তা করব? এই যে এরকম কিছু ক্রাইটেরিয়া আমরা ম্যাচ আপ করবো, যদি দেখি যে মিলছে তাহলে আমরা ওই জবে থাকবো, যদি দেখি না মিলছে না তাহলে আমরা চিন্তা করবো ওই জবটাকে সুইচ করা। ওটা আবার আরেকটা কোর্সের ব্যাপার, ওখানে আমি না যাচ্ছি। এরপরে আসেন ইম্প্যাক্ট। আপনি যে কাজ করেন সেই কাজ করেন কতজনকে ইম্প্যাক্ট করতে পারেন? দেখেন, আমি শুরু থেকে যত যে কাজটা করছি, আমি খুব বেশি মানুষকে ইম্প্যাক্ট করছি। আমি যখন স্কুল কোচিং এ পড়াইছি, তখন কিন্তু আমি অনেক বাচ্চাদের সাথে কাজ করছি। একটা প্রতিষ্ঠান, একটা না অনেকগুলো প্রতিষ্ঠানে আমি আসলে পড়াইছি। তো ওইখানে আমি অনেক বাচ্চাদের ইম্প্যাক্ট করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনি কয়জনকে ইম্প্যাক্ট করছেন? নাকি শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে যাচ্ছেন, আসছেন, দিন মাস শেষে বেতন নিচ্ছেন, আপনার কোনো কন্ট্রিবিউশন নাই? 6টা নিডস মানুষের আছে: লাভ, অ্যাফেকশন, কন্ট্রিবিউশন, আরো 3টা আমি ভুলে গেছি আসলে। তো ইম্প্যাক্টও একটা। তো কতটুকু কন্ট্রিবিউট করতে পারছেন মানুষের জীবনে? আমি গতকালের একটা সেশনে বলছিলাম যে রেইন ড্রপস মিডিয়া আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটা একটা ইউটিউব চ্যানেল, আমি তাদেরকে চিনি না, তারাও আমাকে চিনে না। স্টিল আমার জীবনে কত ইম্প্যাক্ট এবং ইনফ্লুয়েন্স তারা করছে। আমার জীবনের ইম্প্যাক্ট এমন ভাবে করছে, আমার দৃষ্টিভঙ্গি অনেকটা চেঞ্জ হয়েছে। এবার আসলে ইনফ্লুয়েন্স, তাদের কাছ থেকে আমি এমন এমন ইনফ্লুয়েন্স তারা আমাকে করছে। তারা আমাকে চিনে না, আমি তাদেরকে চিনি না, স্টিল তারা আমাকে ইনফ্লুয়েন্স করছে। কোন দিকে ইনফ্লুয়েন্স করছে? ইসলামের পথে চলতে ইনফ্লুয়েন্স করছে। যারা নাটক সিনেমায় কাজ করে তারাও আপনাকে ইনফ্লুয়েন্স করে। কোন দিকে ইনফ্লুয়েন্স করে? নাটক সিনেমায় যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেগুলোতে ইনফ্লুয়েন্স করে, হারামের দিকে ইনফ্লুয়েন্স করে। এক কথা যদি আমি বলি, আমার ভাইয়ার সাথে আমার একটা কনভারসেশন ছোট্ট করে 1 মিনিটে বলি, গল্প মানুষকে টানে, এই জন্য আমি মাঝে মাঝে একটু গল্পও বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে। তো আমার ভাইয়া হচ্ছে একটা সময় খুবই নাটকের সিনেমার পোকা ছিল বলতে পারেন। ও খুবই 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 সিনেমা দেখতো, এবং বেশিরভাগ ওই যে আগের দিনের জসিম শাবানা এই টাইপের সিনেমা দেখতো, এবং পরিবারের দায়িত্ব একটা সময় একেবারে শাবানা বা জসিম মনে করেন বড় ভাই বা বোন থাকে, বাবার দায়িত্ব পালন করে, মায়ের দায়িত্ব পালন করে, এগুলো দেখতো। কিন্তু তার নিজের কোনো উন্নতি নাই, সে কোনো রেসপন্সিবিলিটি কখনোই নেয় নাই। তো এইটা কেন ইনফ্লুয়েন্স করতে পারলো না? বিকজ অফ হারাম দিয়ে ভালো ইনফ্লুয়েন্স করা খুব কঠিন। আমি আপনাকে বলতে পারি ইত্যাদির কথা। ইত্যাদি এমন একটা জনপ্রিয় প্রোগ্রাম, যেই প্রোগ্রামটার ব্যাপারে কোনো নেগেটিভ কথা কেউ বলবে না, স্টিল এটা একটা নেগেটিভ প্রোগ্রাম। যেখানে মিউজিক এবং বেপরদা মেয়ে থাকে সেটাই নেগেটিভ, হারাম। এবং ইত্যাদি যতই ভালো প্রোগ্রাম করুক এবং যতই ভালো কন্টেন্ট তৈরি করুক, হারামের মাধ্যমে কখনো ভালো কিছু করা পসিবল না। অ্যাজ এ মুসলিম এই বিশ্বাস আমাদের থাকতে হবে। তো ওই ধরনের ইনফ্লুয়েন্স আমরা যাব না। এখন আপনার কাজের মাধ্যমে আপনি কি কাউকে ইনফ্লুয়েন্স করতে পারছেন ভালোর দিকে আসারও, নাকি খারাপ দিকে যাওয়ার ইনফ্লুয়েন্স করছেন? যদি ভালোর দিকে আসার ইনফ্লুয়েন্স করেন, ইনশাল্লাহ আখিরাতে এটা আপনার সাদকায়ে জারিয়া হবে। আমরা সবসময় দান বা সাদকায়ে জারিয়ার কথা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে অলওয়েজ আমাদের মাথায় থাকে যে টাকা দিতে হবে। না ভাইয়া, টাকা দিতে হবে না সবসময়। আপনার সুন্দর হাসি, আপনার সুন্দর আচরণ, আপনার সুন্দর ব্যবহার, এই সকল কিছু ইনফ্লুয়েন্স এবং সাদকায়ে জারিয়া। এবং আপনি যদি এটা নেগেটিভ ভাবে করেন, এটা কিন্তু গুনাহের সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আমাদের এটা মাথায় রাখতে হবে। তো ক্যারিয়ারের ক্ষেত্রে আমাদেরকে কতটুকু কাকে ইনফ্লুয়েন্স করতে পারছি, যেমন আমার ক্যারিয়ার নিয়ে আমি কথা বলছি এখন, আপনাদেরকে আমি আল্লাহর পথে চলার জন্য ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। এবার আসেন মাই ইভ্যালুয়েশন অ্যান্ড ফিলিং।
এই সকল কিছু চিন্তা ভাবনা করার পরে আপনি নিজেকে কি মনে করেন এখানে আমি থাকবো, মানে আমার ভাল লাগতেছে 100%, 70%, কত পার্সেন্ট আপনার ইভ্যালুয়েশন, এখানে আপনি ইভ্যালুয়েশনটা লিখবেন। আচ্ছা, এরপর আসেন পার্সোনাল গোল সেটিং। এটা কিভাবে করবেন? স্পেসিফিক গোল। যেমন আমি যদি বাপি ভাইয়া সম্পর্কে একটু জানি, বাপি ভাইয়ের সাথে সম্পর্কে কথা বলি, তাহলে আমি জানি যে তার কিছু কিছু প্রবলেম যাচ্ছে। তো ওই প্রবলেম গুলো থেকে আপনি যদি ওভারকাম করতে চান, আপনাকে একটা গোল সেট করতে হবে। সেই গোলটা আপনি লিখবেন। প্রায়োরিটি, কতটুকু প্রায়োরিটি এটা আপনার জীবনে, সেটা আপনি লিখবেন। হোয়াই ইট ম্যাটার্স, এটা আপনার জীবনে ম্যাটার করে কেন, মানে এটা না করলে কি হবে আমার। এখন আমি যদি আপনাকে বলি আমার সাথে আমার সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে আমার মা, ব্যক্তিগত জীবনে যদি বলি, এখন আমি যদি আমার মায়ের সাথে সম্পর্ক ভালো না রাখি কি হবে? এক কথা যেটা হবে, আমার পরিবারে আমি আর আমার মা, আমার মায়ের সাথে সম্পর্ক খারাপ মানে আমার দিনটাই খারাপ। এটাই আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে। তো এরকম আপনি কেন ম্যাটার করে এটা লিখবেন, স্টেপস টু অ্যাচিভ। এখন আপনি এই প্রায়োরিটিটা কিভাবে অ্যাচিভ করবেন সেটার স্টেপ লিখবেন। আমি যদি বলি আমার মায়ের সাথে আমি সম্পর্ক কিভাবে ভালো রাখি, খুব সিম্পল ভাবে আমার মায়ের কথাগুলো আমি শোনার চেষ্টা করি। আমার মা আর আমি বাসায়, তো আমি কাজ করতেছি, মনে করেন যে হঠাৎ করে আমার মা এসে বললো, যেহেতু আমি এখন একটা লাইভে কথা বলছি, সেহেতু এই ব্যাপারটা পসিবল না। কিন্তু যখন আমি এমনি কাজ করি আর মা এসে কোনো কথা বলতে চান, এবং আমি সেটা শোনার চেষ্টা করি, এবং যদি উনি বলেন যে একটু বাইরে যেতে চান আমাকে নিয়ে, মানে উনি একাও যেতে পারেন, স্টিল আমাকে নিয়ে যেতে চাচ্ছেন, আমি রাজি হয়ে যাই। ফ্রিল্যান্সিং বা এন্টারপ্রেনারশিপ বা বাসায় কাজ করার এই সুযোগ সুবিধাটুকু আপনার পরিবার প্রাপ্য। হ্যাঁ, এখানে আবার বাউন্ডারি সেট করে নিতে হবে, যে আমি যখন কাজ করছি তখন যেন আবার পরিবারের সদস্যরা এসে ঝামেলা না করে বা তাদের ব্যক্তিগত কথা বলতে না আসে, সেটার জন্য একটা বাউন্ডারি সেট করে নেবেন, যে এই সময় আমার কাজের সময়, এই সময় আমার পারিবারিক সময়। আর ছোট দুই একটা কথা যদি হয় সেটা হয়তো বা কাজের সময় বলা যেতে পারে, কারণ পৃথিবীর সকল কিছু একেবারে বাউন্ডারি দিয়ে মেনটেন করা সম্ভব না। এবার আসেন টাইম লাইন, কত দিনের মধ্যে আপনি এই গোলটা সেট করতে চান, ফিল আপ করতে চান, সেটা আপনি লিখবেন। এরপর আসেন ইভালুয়েশন, এরপরে আসেন স্পিরিচুয়াল গোল সেটিং। ফোকাস এরিয়া, আপনার ফোকাস কি কি? 5 ওয়াক্ত সালাত। আজকে কালকের সেশনের পরে একটা ভাইয়া আমাকে মেসেজ দিয়েছেন যে তিনি 3 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করতে পারেন, 2টা ওয়াক্ত সালাত তার ছুটে যায়। দ্যাট মিনস তাহলে তার ফোকাস এরিয়া ওই 2 ওয়াক্ত সালাতও যেন ছুটে না যায় সেটা। এবং হাদিসে আছে মুমিনের জন্য, সরি, মুনাফিকের জন্য 2 নামাজ সবচেয়ে বেশি কঠিন, একটা হচ্ছে ফজরের সালাত এবং একটা হচ্ছে এশার সালাত। তো আপনার যদি যেই ওয়াক্তের সালাত আপনার প্রবলেম হয়, ওই ওয়াক্তের সালাত আপনি ফোকাস করবেন। আপনার যদি রাগ থাকে, সেই রাগটাকে আপনি ফোকাস করবেন। আপনার যদি ব্যবহারে কোনো প্রবলেম থাকে, আপনার যদি ইগো থাকে, এইগুলোতে আপনি ফোকাস করবেন। এবার গোল সেট করবেন যে আপনি কতটুকু ইগো কমাতে চান, কতটুকু রাগ কমাতে চান। কেউ কেউ আছে রাগ উঠলে অনেক কিছু ভাঙচুর করে, তো আপনি 5টা জিনিস আগে ভাঙতেন, এখন তাহলে 4টা জিনিস ভাঙেন। এরকম ভাবে নিজেকে মোটিভেট করেন আস্তে আস্তে বিষয়গুলোকে কমানোর জন্য। কেন ম্যাটার করে সেটা লিখবেন, স্টেপস টু অ্যাচিভ সেটা লিখবেন, টাইম লাইন লিখবেন, কিভাবে ইভ্যালুয়েশন, আপনি যেটা ফোকাস করছিলেন গোল সেট এবং আপনি যেটা অ্যাচিভ করলেন তার সেটা নিয়ে কি আপনি আসলেই সন্তুষ্ট? যদি সন্তুষ্ট হন লিখবেন সন্তুষ্ট, যদি সন্তুষ্ট না হন লিখবেন কতটুকু সন্তুষ্ট, কতটুকু সন্তুষ্ট না। যতটুকু সন্তুষ্ট চেক করবেন কেন এতটুকু সন্তুষ্ট আপনি, আর যতটুকু সন্তুষ্ট না চেক করবেন কেন আপনি এতটুকু সন্তুষ্ট না। পরের স্টেপে বা পরের ধাপে এই ব্যাপারটা যেন সন্তুষ্টের পালা যেন বাড়ে এবং অসন্তুষ্টের পালা যেন কমে। আচ্ছা, আপনাদের কাছ থেকে আমি একটু ফিডব্যাক নিতে চাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন নাকি আগের মতো ডিসকানেক্টেড হয়ে গেলাম আবার? এত যতক্ষণ কথা বলছি আপনারা যদি বুঝে থাকেন একটু আমাকে চ্যাটে ওয়াই লিখে দেন, আমি তাহলে পরবর্তীতে চলে যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, এত যে গোল সেট করতে বললেন, আমি তো কি চাই তাই ঠিক করে জানি না, গোল সেট করবো কিভাবে, কনফিউজড। আচ্ছা চলেন কনফিউশন ওভারকাম করার ট্রাই করি। ক্যারিয়ারের গোল সেট করার জন্য আপনাকে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই অবশ্যই লিখবেন। আমার মূল প্রোডাক্ট বা সার্ভিস কি, মানে আপনার স্কিল কি, আপনি প্রোডাক্ট কি সেটা লিখবেন। ক্লায়েন্ট পাওয়ার জন্য আমার কি করতে হবে, যেহেতু আমরা লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং করছি, তো আপনাদের বেশিরভাগ মানুষের ফোকাস হচ্ছে ক্লায়েন্ট পাওয়া, তো ওইটার জন্য আমি ক্লায়েন্ট লিখছি। আপনার যদি অন্য কিছু থাকে সেটা আপনি লিখবেন। আমার কি করতে হবে,
এর মাঝে আমি কি করছি কি করছি না, উত্তর লিখবেন। আমার কোন ধরনের মানুষের সাথে নেটওয়ার্কিং করা দরকার, আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, এই সার্ভিসের জন্য আপনার কোন মানুষের সাথে নেটওয়ার্ক করতে হবে সেটা লিখবেন। আপনার ক্লায়েন্ট কোথায় আছে সেটা খুঁজে বের করবেন, অন্তত অ্যাটলিস্ট প্ল্যাটফর্মটা। আমার সাথে যেহেতু আপনারা লিঙ্কডইন নিয়ে কথা, আমার কোর্সটা, তো অবশ্যই আপনাদের ক্লায়েন্ট লিঙ্কডইনেই আছে। এখন নেটওয়ার্কিং করবেন কার সাথে, আমি উত্তর দিয়ে দিই, যদি এগুলো লিঙ্কডইন সেশনে বলবো, কিন্তু আজকে একটু বলে দিই। নেটওয়ার্ক করবেন সবার সাথে। কেন সবার সাথে? কেন কি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাচ্ছেন। আমি কিন্তু এই প্রোগ্রামটা শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং কোনো প্রোগ্রাম না, এই প্রোগ্রামটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং প্রোগ্রাম। আর পার্সোনাল ব্র্যান্ডিং প্রোগ্রাম মানে হচ্ছে সবাইকেই আপনার নেটওয়ার্ক আওতায় আসতে হবে, পৃথিবীর সবাই আপনার নেটওয়ার্কে থাকবে। তো আপনি সবাইকে নেটওয়ার্কিং করবেন বিকজ অফ ফলোয়ার গেইন করা, এটা পরবর্তীতে আসবে। আমার মূল ক্লায়েন্ট কারা, সবাইকে নেটওয়ার্কে রাখবেন, কিন্তু ক্লায়েন্ট তো আর সবাই হবে না। আপনার ক্লায়েন্টের বৈশিষ্ট্য কি কি সেটা লিখবেন। যেমন আমি যদি বলি আমার ক্লায়েন্টের বৈশিষ্ট্য কি কি, 3টা বৈশিষ্ট্য বলি আমি আপনাদের। নাম্বার 1, মুসলিম। যেহেতু আমি সোনা লাইফস্টাইল নিয়ে কাজ করছি, তো অমুসলিমরা তো অবশ্যই সোনা লাইফস্টাইলে আসবে না। একজন অমুসলিম ভাইও যদি আমাকে নক করছিলেন এই কোর্স এনরোল করার জন্য, উনি শুধু চাচ্ছিলেন যে উনি লিঙ্কডইনের সেশন গুলোতে জয়েন করবেন, যেহেতু এই সেশন গুলো ওনার জন্য রিলিভেন্ট না। আমি তখন ভাইয়াকে উত্তর দিলাম হচ্ছে আসলে এটা একটা প্যাকেজ আকার আমি ডিজাইন করেছি, আমি এখন চাচ্ছি শুধুমাত্র মুসলিমদেরকে সার্ভিস দিতে। যদি আপনাদের ডিমান্ড থাকে সেই ক্ষেত্রে শুধু প্রফেশনাল ভাবে আলাদা কোর্স পরবর্তীতে আনতে পারি, কিন্তু ইসলামিক ব্র্যান্ডিং বা সুন্নাহ লাইফস্টাইল আমার সিগনেচার, আমার সিগনেচার দিয়ে আমি আপনাদের সাথে প্রথমে পরিচিত হতে চাই। এরপর আরো কোর্স আসবে, বই আসবে, সেগুলো তো প্রত্যেকটা তো আমার সিগনেচার থাকার প্রয়োজন নাই, কোনোগুলো প্রফেশনাল হবে, কোনোগুলো ইসলামিক হবে, কিন্তু আমার সিগনেচার হচ্ছে ইসলামিক ব্র্যান্ডিং এবং ইসলামিক প্রফেশন, বিশেষ করে অনলাইনে। তো এই জন্য আমি এই দুটাকে কম্বাইন করে 17 মাস প্রয়োজন হয়েছে শুধুমাত্র এই কোর্সকে ডিজাইন করার জন্য আমার। কেননা আমি জানতামই না আমি কিভাবে করবো, আমি জানতাম শুধু আমি কিভাবে কি করব, ক্লায়েন্টের কাছে পৌঁছাবো কিভাবে, একটাই কথা, পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হবে। আমার ক্লায়েন্ট পেতে খরচের খাত কোথায় কোথায়, এই যে আপনি আমার কোর্সে জয়েন করছেন, এটা আপনার একটা খরচের খাত। আপনি যখন লিঙ্কডইন প্রিমিয়াম নেবেন সেটা আপনার একটা খরচের খাত। আপনি যদি আরো কোনো কোর্স নেন সেটা আপনার একটা খরচের খাত। এই যে আমি আপনাদের সাথে জুম পেড ভার্সন নিচ্ছি, এটা আমার একটা খরচের খাত। এরকম খরচের খাতগুলো লিখবেন, কোনগুলো ফিক্সড খরচ কোনগুলো পরিবর্তিত খরচ সেগুলো লিখবেন। কেন কি আমরা সবসময় আয়ের চিন্তা করি, এবং আমরা অনেক সময় মনে করি ক্যালকুলেশন করা তো খুব সহজ। আমরা যখন স্কুলে পড়তাম, স্যারের বাসায় যে পড়াতাম, তখন 30 জন স্টুডেন্ট পড়ে, প্রত্যেকের কাছ থেকে 500 টাকা করে বেতন নেয় স্যার, তাহলে কত টাকা হয়েছে? 15,000 টাকা। বাহ, আমি আমার সময়ের কথা বলছি, এখন তো অনেক অনেক টাকা, আসলে আমি তো অনেক আগের স্টুডেন্ট, তো সেটা বললাম। 15,000 টাকা এভাবে হিসাব করে 10টা ব্যাচ পড়া 1.5 লাখ টাকা করে, টাকা রে টাকা। ভাই, আপু, 1.5 লাখ টাকা ঠিক আছে। এই যে স্যারের বাসাটা ভাড়া দিতে হয়, খরচ আছে। এই যে স্যারের এই ফার্নিচার গুলো কিনছে, খরচ আছে। প্রতিনিয়ত আপনাদের জন্য এই যে মার্কেটিং করতে হয়, খরচ আছে। এরকম অনেক অনেক খরচও আছে। আমরা আয়ের হিসেবটা করি, খরচের হিসেবটা করি না। অন্যের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে আবার খরচটা করি, কিন্তু আপনি সব সময় নিজেরটাও করবেন এবং অন্যের দিকেও তাকাবেন, বিকজ অফ আপনি মার্কেটার। আপনার চোখ সবার মতো থাকলে চলবে না, আপনার চোখ হবে অন্যরকম। মার্কেটারের চোখ, বিজনেসম্যানের চোখ হবে সবসময় প্রবলেম খুঁজে বের করে এবং প্রবলেমের সমাধান করে, এবং সেটার আদ্যপান্ত অ্যানালাইসিস করে। আমি কতজন ক্লায়েন্ট পেতে বা এবং আর টার্গেট নিয়ে লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করব, মানে আজকেই আমার কোর্সে জয়েন করছেন আর আজকেই যদি বলেন আপু আমার ক্লায়েন্ট লাগবে, আমি বলবো ভাই আমাকে মাফ করুন। তো এই মুহূর্তে সম্ভব না, তবে সম্ভব। এখন কত দিনে সম্ভব, কিভাবে সম্ভব, সেটা আপনি কতটুকু চান, আপনার এক্সপেকটেশনটা লিখবেন। এখন যেহেতু লিঙ্কডইনে আমাকে কেউ চিনে না, শুরু এই 90 দিন আমি কিভাবে নিজেকে মোটিভেটেড রাখবো, এই প্রশ্নটার উত্তর সবাই লিখবেন, মাস্ট এটা। কারণ আমরা মোটিভেশন ধরে রাখতে পারি না বলেই বাংলাদেশের মানুষের পার্সোনাল ব্র্যান্ডিং নাই। বিশ্বের অন্যান্য যে কোনো দেশের, আপনি লিঙ্কডইনে যান, আমি আপনাকে দেখাতে পারবো প্রোফাইল $5,000 একজনের কাছ থেকে নিচ্ছে কোর্সের চার্জ। মাথায় রাখেন কিন্তু $5,000, 5,000 টাকা না, 90 দিনের জন্য, এবং 50 থেকে 60 জন এনরোল করে।
এটা চলছে, আমি যখন থেকে শুরু করি তখন থেকে আমি দেখছি এটা চলছে। এবার এটা 90 দিন অন্তর অন্তর হয়। আপনারা হিসাব করেন কত টাকা। আপনারা তো অনেক বেশি টাকা পয়সার হিসাব করতে পারেন, তো বাংলাদেশের কোর্স বিক্রেতা, তাবিজ বিক্রেতা, এদের হিসাব কিতাব না করে এরকম ইন্টারন্যাশনাল মার্কেটারদের হিসাব কিতাব করবেন, ওখানে মোটিভেশন রাখবেন। বাংলাদেশে মোটিভেশন দেখে লাভ নাই। আমরা তো ভাই ছোট মানুষজন, মোটিভেশন যদি নিবেনই, হিসাব যখন মোটিভেশন নিবেন, বড় সড়ো মানুষের হিসেব করবেন। লিঙ্কডইন থেকে আমি আসলে মাসে কত আয় করতে চাই, এইটা আপনার প্রথম দিকে থাকা প্রয়োজন। কারণ আপনি যদি প্রথমেই মনে করেন অনেক বেশি আয় করবেন, তাহলে আপনার জন্য ক্লায়েন্ট হান্টিং, পার্সোনাল ব্র্যান্ডিং আপনার জন্য নয়। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে বিজনেস তৈরি করা। বিজনেসে শুরুর 3 বছর আপনারা যারা বিজনেস করছেন জানেন, আয়ের চিন্তা করতে হয় না, শুধু ইনভেস্ট করতে হয়। এখানে ইনভেস্টমেন্ট টাকার চাইতে বেশি সময় এবং মেধা, মোটিভেশন, এই 3টা জিনিস সবচাইতে বেশি ইনভেস্ট আপনাকে করতে হবে, টাকার চাইতেও বেশি। তো আয় কতটুকু করতে চান, এটার একটা মিনিমাম টার্গেট নিয়ে রাখবেন। আমার লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং এর পথে কি কি চ্যালেঞ্জ আসতে পারে, সেই চ্যালেঞ্জ গুলো লিখে রাখবেন আপনারা। কারণ চ্যালেঞ্জ যদি লিখে না রাখেন, চ্যালেঞ্জ ওভারকাম করা সম্ভব না। আলহামদুলিল্লাহ, চ্যালেঞ্জ গুলো লিখবেন, এবং চ্যালেঞ্জ গুলো আমি কিভাবে মোকাবেলা করব, সেই মোকাবেলা কিভাবে করবেন সেটা লিখে রাখবেন। কিভাবে করবেন এটা আমার পরবর্তী স্লাইডে আসছে। পার্সোনাল গোল সেট করবেন কিভাবে, এটা আমি খুব ছোট করে লিখে বলে চলে যাব, কারণ যেহেতু এটা ক্যারিয়ারিস্টিক একটা প্রোগ্রাম, সেহেতু আমি ক্যারিয়ারে একটু বেশি ফোকাস দিয়েছি। আমি ব্যক্তিগত জীবনে কি অর্জন করতে চাই লিখবেন। আমার শক্তি ও দুর্বলতা গুলো কি লিখবেন। আপনার শক্তি হতে পারে আপনার গুড হ্যাবিট, আপনার দুর্বলতা হতে পারে ডিস্ট্রাকশন। এক কথায় যদি বলি, আমি কোন অভ্যাস বা দক্ষতা তৈরি করতে চাই, ওই যে বললাম, শক্তি যদি হয় হ্যাবিট, তাহলে আপনাকে হ্যাবিট তৈরি করতে হবে। দুর্বলতা যদি হয় ডিস্ট্রাকশন, তাহলে আপনাকে ডিস্ট্রাকশন থেকে ওভারকাম করতে হবে, স্কিল তৈরি করতে হবে। আমি 1 বছরে আমার প্রধান লক্ষ্য কি, এই বছরটাকে আমি ফোকাস করছি। যদিও আমার প্রোগ্রাম 3 মাসের জন্য, কিন্তু এত ছোট সময় আসলে বড় লক্ষ্য অ্যাচিভ করা সম্ভব না। তো আপনি 1 বছরের জন্য লক্ষ্য সেট করবেন, 3 মাসের জন্য লক্ষ্য সেট করবেন, 3 মাস কোয়ার্টারলি লক্ষ্য সেট করবেন। আমি সময় সর্বোত্তম ব্যবহার কিভাবে নিশ্চিত করব। আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে টাইম নেই। দুনিয়া করতে গেলে আখিরাত করতে পারি না, আখিরাত করতে গেলে দুনিয়া করতে পারি না, কিন্তু ফেসবুকে অনেক সময় দিতে পারি। লিঙ্কডইনে কিভাবে থাকবো আপু, সময় কোথায়, ক্লায়েন্টের কাজ করতে করতেই তো দিন শেষ। ফেসবুকে সময় দেওয়া কমান, অনেক সময় বেঁচে যাবে। ভোরে সকাল ওঠেন, অনেক সময় পাবেন। সকালের দিকে কাজ করেন, আল্লাহর বারাকা পাবেন, সময়ের অভাব পড়বে না ইনশাল্লাহ। আমি কোন ক্ষেত্রগুলোতে উন্নতি করতে চাই, এখন আপনার সিচুয়েশন অনুযায়ী ব্যক্তিগত জীবনে অনেকের স্বাস্থ্য খুব হাই, মানে মোটা, আনহেলদি লাইফস্টাইল। আপনার স্বাস্থ্য কমাতে হলে সেটা লক্ষ্য করেন। আপনার যদি মানসিক স্বাস্থ্যের সমস্যা থাকে, সেটা ফোকাস করেন। যেখানে প্রবলেম সেটাতে ফোকাস করেন। আমার সফলতার মাপকাঠি কি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মার্ক করবেন আপনারা। আমার সফলতার মাপকাঠি কি, অন্যের সাথে কম্পেয়ার করে কি আমি সফলতা চিন্তা করি? অনেক স্ক্রিনশট মার্কেটিং। আমি আপনাদেরকে একটা ব্যাপারে মোটিভেশন দিব কি দিব না জানি না, তবে ইনফ্লুয়েন্স করতে চাই, সেটা হচ্ছে স্ক্রিনশট মার্কেটিং এর পিছনে দৌড়াবেন না। বাংলাদেশে যেটা ঘটে সেটা হচ্ছে স্ক্রিনশট মার্কেটিং। আমি নিজেও দেখছি, অনেক ভালো কন্টেন্ট দিছি, কোনো রিয়াকশন নাই, কিচ্ছু লিখি নাই, একটা স্ক্রিনশট দিছি, টাকার স্ক্রিনশট বা ডলারের স্ক্রিনশট আমি দেই নাই, জাস্ট আমি কি কাজ করি তারই একটা স্ক্রিনশট দিছি। অথবা আমার লিঙ্কডইনে একটু গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ, তারই একটা স্ক্রিনশট দিছি। সেখানে যে পরিমাণে এঙ্গেজমেন্ট, আমার 1 ঘন্টা পরিশ্রম করে লেখা একটা কন্টেন্টেও কোনো এঙ্গেজমেন্ট নাই। আর অসাধু প্রতারক চক্র যারা কোর্স ডিজাইন করেন, তারা আপনাদের এই হ্যাবিটটাকে খুব সুন্দরভাবে ধরছেন, এবং তারা এভাবে মার্কেটিংটা করেন। আমি আপনাদেরকে এমন অনেককেই দেখাতে পারবো যারা নিজেরা কিচ্ছু পারে না, বিকজ অফ তারা ওইখানে সময় দেয় নাই, কিন্তু হাই মার্কেটিং, স্ক্রিনশট মার্কেটিং, গ্রাফিক ডিজাইন মার্কেটিং করে আপনাদেরকে নিঃস্ব করছে। এরকম উদাহরণ বাংলাদেশের প্রেক্ষাপটে ভুরি ভুরি আছে। সো এই ব্যাপারটা থেকে নিজেকে, এটা একটা ট্র্যাপ, এই ট্র্যাপে পা দিবেন না। কারো পিছনে ইনভেস্ট করার আগে তার 1 মাসের ট্র্যাক যাচাই বাছাই করবেন। তার ওই যে একটা স্ক্রিনশট, স্টুডেন্ট সাকসেস বা ক্লায়েন্ট রিভিউ, এগুলো থাকবে, পার্ট অফ লাইফ, পার্ট অফ ক্যারিয়ার। কিন্তু ওই স্টুডেন্ট করছে, আমি আপনাকে সত্যি কথা বলি,
মেন্টরের ডিরেকশন 10% to 20%, এবং আপনার অ্যাকশন 80%। 80-20 রুলের কথা যদি বলি, তো 80% সেই স্টুডেন্ট কাজ করছে, তাই সে সাকসেস হয়েছে। আপনি তো দেখতেছেন মেন্টর করছে 80%। না ভাই, পৃথিবীতে কোনো মেন্টর 80% করে না। মেন্টর 20% গাইডলাইন দেয় শুধু, আর অ্যাকশন নিতে হবে। যে নেয়, অ্যাকশন নেয়, সে সাকসেস পায়, আর যে অ্যাকশন নেয় না সে ফেইলিয়ার হয়। সো আপনি তো 80% অ্যাকশনের সাকসেস দেখে কোর্স এনরোল করছেন, দেন আপনি অ্যাকশন নিচ্ছেন না, আপনি সাকসেস হচ্ছেন না। প্রবলেম হচ্ছে মেন্টরে তাবিজ বিক্রি করছে। আপনার মাইন্ডসেটে প্রবলেম, আপনার স্টাডিতে প্রবলেম, আপনার রিসার্চে প্রবলেম। মেন্টরের দোষ কোথায়? মেন্টরের ব্যবসা সবাই করবেই, ব্যবসা খারাপ ভালো থাকবেই, আপনি ভালোটা খুঁজে বের করেন, এটা আপনার রেসপন্সিবিলিটি। আমি কিভাবে মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখবো, খুবই গুরুত্বপূর্ণ এটা। আমরা কয়েকটা দিন খুব আহামরি কাজ করি, এরপরে কয়েকদিন বিছানায় শয্যাশায়ী থাকি, মাথা ঝিমঝিম করে, মাথা ঘোরায়, এই সেই হাবিজাবি অনেক সমস্যা। একটু ফোকাস রাখবেন আপনার টাকা রোজগার করতে গিয়ে, ক্যারিয়ারের সাকসেস পেতে গিয়ে, যেন আপনার সবচাইতে বড় যে সম্পদ শারীরিক সুস্থতা সেটা হারায় না ফেলেন, মানসিক সুস্থতা সেটা হারায় না ফেলেন। টাকা রোজগার করছেন, অসুস্থ হয়েছেন, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারকে বিল দিছেন, এটা মার্কেটিং এর একটা ট্র্যাপ। এখনকার সময় আমরা বাস করছি, প্রত্যেকে আমরা মার্কেটার, এবং প্রত্যেকেই আমরা এই ট্র্যাপে পড়া। আমরা প্রচুর আয় করি প্রচুর ব্যয় করার জন্য। ভাই, প্রচুর আয়ও করার দরকার নেই, প্রচুর ব্যয়ও করার দরকার নেই। যতটুকু আয় করা আল্লাহ আপনাকে রিজিক দেন ততটুকু করেন, ব্যয়ও বুঝে শুনে করেন। কেন? পরের স্লাইডে আছে। আমার কাজ এবং সিদ্ধান্তকে আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সমর্থন করছে? উত্তর দিবেন। এবার আসি স্পিরিচুয়াল গোল সেট করার জন্য আপনার কাজ। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত যথাসময় আদায় করতে কতটা অগ্রাধিকার দিচ্ছেন? একেবারে ধরে ধরে ট্র্যাক করবেন। ফজরের সালাত মাস্ট। পৃথিবী এদিক থেকে সেদিকে চলে যেতে পারে, আপনার ফজরের সালাত ছুটতে পারে না। আপনি তো ধনী হইতে চান, আপনি তো সম্পদ চান, আপনি তো ক্যারিয়ারে ভালো করার জন্য আমার কোর্সে আসছেন, রাইট? আপনাকে আমি দিনে এই সারা দুনিয়ার যত সম্পদ আছে সবগুলো সম্পদের সমতুল্য যা সেটা বলে দিই, সেটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত সালাত। আপনি ফজরের 2 রাকাত সুন্নত সালাত আদায় করে যদি দুনিয়া থেকে আখেরাত, মাটি থেকে আখেরাত, সরি, আসমান পর্যন্ত যত দূরত্ব, এই পরিমাণ সম্পদ পান, আরো সম্পদ লাগবে আপনার? এই সম্পদকে আমরা পাত্তা না দিয়ে আমরা কয়েকটা টাকার পেছনে ছুটি। আরেকটা শারীরিক সুস্থতার বলি, সালাতুদ দোহা। আমরা তো প্রত্যেকে, আমি যত মানুষের সাথে কথা বলছি, হজ উমরা করতে চায় না এমন মানুষ পাওয়া সম্ভব না মুসলিম হিসেবে। কিন্তু আপনি প্রতিদিন একটা হজ এবং একটা উমরা করতে পারেন, প্রতিদিন, এবং এটা কবুল যোগ্য। শুধুমাত্র সালাতুদ দোহাটা আদায় করেন। এমনকি আমাদের যে সুস্থতা আমরা চাই, কিন্তু অনেক সময় আমাদের সুস্থতা থাকে না, বয়স হয়ে যাচ্ছে, হাঁটুতে ব্যথা, হাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, সালাতুদ দোহা আদায় করেন। আপনার শরীরের যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টের সাদাকা হয়ে গেছে, মানে আপনি আল্লাহর জিম্মায় চলে গেছেন। আমরা এগুলোকে পাত্তা দিই না, আমরা শুধু মক্কায় যে হজ করতে চাই। মক্কায় যে অবশ্যই হজ করবো যেদিন আল্লাহ আমাকে তৌফিক দিবেন, কিন্তু যতদিন তৌফিক দিচ্ছেন না প্রতিদিন হজ করি আমরা। কুরআন তিলাওয়াত এবং অর্থ বোঝার জন্য আমি কতটা সময় দিচ্ছি, মাস্ট। আমার জীবনের কতটুকু হালাল উপার্জন এবং ব্যয় নিশ্চিত করছে, একটু আগে আমি যেটা বলছিলাম, ততটুকুই আয় করেন, যতটুকু না হলেই না। এরপরে যদি আল্লাহ আপনাকে কোটি টাকা দেয়, আলহামদুলিল্লাহ, অবশ্যই সেটা হালাল উপার্জন। ব্যয়টাও নিশ্চিত করেন, সঠিক পথে ব্যয়। এখানে আমি ছোট্ট করে একটা গল্প বলবো আপনাদের সাথে। আমার পরিচিত একজন 17 বয়সের সময় তার বিয়ে হয়েছিল, নিজেরাই রিলেশনশিপ করে বিয়ে করছে, পরিবার মানে নাই, এবং 1-2 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এটা বলছি আমি 20 থেকে 21 বছর আগের ঘটনা। 20 বছর আগের ঘটনা বলছি আমি। এবং এর মধ্যে ওই ছেলেটা বিদেশে চলে গেছে, বিদেশে চলে যাওয়ার পরে সে ওখানে গিয়ে 18 বছর ধরে ছেলেটা বিদেশে আছে। বাংলাদেশে 2 তলা বাড়ি করছে, বোন বিয়ে দিতে, ভাইকে বিদেশে নিছে, ভাই ওইখানে গিয়ে ওই দেশের মানুষকে বিয়ে করে ফেলছে। ইদানিং ওই মেয়েটার সাথে সেই ছেলেটা আবার যোগাযোগ করছে, তাকে ওয়াইফ হিসেবে নিতে চায়। এর মধ্যে ওই মেয়েটারও বিয়ে হয়েছে এবং একটা মেয়ে আছে, ওইখান থেকে যদিও মেয়েটার ডিভোর্স হয়ে গেছে। এখন সে এই মেয়েটাকেই বিয়ে করতে চাচ্ছে।
বিয়ে করলে তো কোনো সমস্যা নাই, দুইজন উনি যদি বিয়ে না করে থাকেন এবং ইনিও যেহেতু ডিভোর্স, সো বিয়ে করলে প্রবলেম নাই। কিন্তু এই কিন্তুটার দিকে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সে 2026 সালে বাংলাদেশে আসবে এবং 2025 সাল মাত্র চলছে। এটা আমি 3 মাস আগের ঘটনা বলছি। তো 3 মাস আগে থেকে সে ফোনে ভিডিও কলে কথা বলে এবং প্রায় 3 লাখ টাকা দিছে। সে 2026 সালের আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এইভাবে সে টাকা দিয়ে তাকে চালায়া নিবে। তাকে ওই মেয়েটাকে বলছে সে পর্দা করবে, বাসা থেকে বাইরে যাবে না। আচ্ছা, সব ঠিক আছে। বিদেশ থেকে ফোন পাঠাইছে এবং সেটা দামি ফোন, নর্মাল কোনো ফোন না, এবং ফোনের সাথে পাওয়ার ব্যাংক, যাতে ফোনে কথা বলতে কোনো প্রবলেম না হয়, সেটা পাঠাইছে। খুব সুন্দর, সমস্যা নাই। এবং ওই মেয়েটার আগের যে মেয়ে হইছে, মানে ওই মেয়েটাকে বা সন্তানটাকে বলতেছে আঙ্কেল বলার জন্য, উনি বলছে না আঙ্কেল বললে হবে না, বাবা বলতে হবে। তো ও তো ছোট্ট একটা বাচ্চা, মাত্র 5 বছর, বাবা বলে। কথা বলতে বলতে আজকে 3 মাস পরের ঘটনা হচ্ছে, মাঝে মাঝে সে বলে আমাকে 3 সংসার চালাইতে হয়। ভাই, একটা পরিবারের দায়িত্ব যে নিচ্ছে সে জানে একটা পরিবারের ভরণ পোষণ দেওয়া, হালাল ভাবে রোজগার করে কতটা কঠিন। মাঝে মাঝে সে বলে 3 সংসার চালাতে হয়, 3 সংসার চালাতে হয়। ওই মেয়েটা ক্যাচ করছে। আচ্ছা, বারবার তুমি বলো যে 3 সংসার চালাতে হয়, সমস্যা কি? 3 সংসার কি বাবা, আমাকে একটু বলো তো। তখন সে বলছে একটা হচ্ছে তার বাবা মাকে বাংলাদেশে টাকা পাঠাতে হয়, দুইটা হচ্ছে এই মেয়েকে সে টাকা পাঠাইছে, 3 নম্বর হচ্ছে সে ওই দেশে কন্ট্যাক্ট ম্যারেজ করছে। কন্ট্যাক্ট ম্যারেজ ইসলামে একেবারেই হারাম, এবং কি সেটা আমি জানি না। আমি এই জায়গাটাতে আপনাদের লক্ষ্য দিতে বলছি, হালাল উপার্জন এবং ব্যয় নিশ্চিত করা। এই যে সে 3 লাখ টাকা খরচ করছে, অ্যাবসোলুটলি কি ব্যয় এটা আপনারা, আমি যেহেতু আলেম মুফতি নই, আমি একেবারে হারাম বা হালাল এইভাবে বলছি না, তবে এটা যে একটা ভালো কোনো ব্যয় না, এইটা আমরা সাধারণ জ্ঞানেই বুঝতে পারি। হালাল উপার্জন, আমি আপনাকে একটা কথা বলি, হালাল উপার্জন বর্তমান সময়ে এমন একটা অবস্থান, আমরা কাপড় চিপরাই না, কাপড় নিংড়াই, কাপড় ধোয়ার পরে। আপনি যদি সিরিয়াসলি হালাল রিজিক উপার্জন করতে চান, আপনাকে মনে হবে যে আপনাকে কেউ যেন এরকম কাপড় নিংড়ানোর মতো চিপ একেবারে এরকম করতেছে, নিংড়াচ্ছে আপনাকে। সো আপনার প্রতিটা টাকা ব্যয় করার সময় আপনার অনেক হিসাব কিতাব থাকবে। আমি এই ঘটনাটা শুধুমাত্র বললাম এই কারণে যে সে কয়টা জায়গায় ভুলভাবে ব্যয় করছে, আর সে কিভাবে আয় করছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে, আর সে জানে। আমি সেখানে যাচ্ছি না। এই ঘটনাটা আমি আপনাদের জন্য এই জন্য শেয়ার করলাম। আমি কতটা নিয়মিতভাবে দোয়া এবং ইস্তেগফার করছি একটু ট্র্যাক করবেন। রমজান আসছে, রমজানের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন যাতে সুন্দরভাবে রমাদানে রোজা রাখতে পারেন? এইখানে আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি, 2024 সালে রমাদানের গল্প। সেটা হচ্ছে, আমি একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, কোন একজন ভাই করছেন, তার ইত্তেকাফে বসার নিয়ত ছিল 2024 সালে রমাদানে, কিন্তু সে বসতে পারে নাই। এখন যদি প্রশ্ন করি কেন, উত্তর হবে এই যে প্রস্তুতি ছিল না। ইত্তেকাফে যদি আপনি বসতে চান, আপনাকে প্রস্তুতি নিতে হবে আগে থেকে। আপনি দোকানে যান, এখন কাপড়ের দোকানে যান, সে জানে রমজান চলে আসছে, কাপড়ের বিজনেস প্রস্তুতি হয়েছে। জুতার দোকানে যান, মশলার দোকানে যান, যেই দোকানে যাবেন হরদম প্রস্তুতি চলছে। আপনার রমজানের প্রস্তুতি কোথায়, কি নিচ্ছেন সেটা লিখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ আপনার জীবন, সেটা যাচাই করবেন। আর এই যাচাই করার জন্য রাসূলের জীবন আমরা জানবো পরবর্তী এই 3 মাসে ইনশাল্লাহ। আমি কি সকলের হক আদায়ের ব্যাপারে সচেতন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা আমাদের অধিকারের ব্যাপারে যতটা সচেতন, আমাদের দায়িত্বের ব্যাপারে ততটাই অসচেতন। আর আমাদের দায়িত্ব অন্যের হক। আল্লাহ রাব্বুল আলামিন তার হক যদি নষ্ট করি, মাফ চাইলে মাফ করে দিবেন, বান্দার হক মাফ করবেন না। আর আমরা সবচেয়ে বেশি গাফেল বান্দার হক নিয়ে। এই ব্যাপারটা যেন আমরা যারা এই কোর্সটা করছি তাদের ভেতর থেকে একটু হলেও কমে, সম্পূর্ণ হয়তো বা যাবে না, স্টিল পার্সেন্টেজ যেন কমে। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল ও ধৈর্য ধরে রাখতে কতটা সফল, মানে আমরা কি বিপদে পড়লে আল্লাহর উপরে তাওয়াক্কুল ধরতে রাখতে পারি? আমি একটা কথা বলি, যদি থাকে তাকওয়া তাওয়াক্কুল, জীবনে হবে কম ভুল। এটা হচ্ছে আমার স্লোগান, নিজের জন্য আমি নিজে তৈরি করছি। আমি আবার বলছি, নিজের আপনারাও এটা মাথায় নিয়ে নিতে পারেন। যদি থাকে তাকওয়া এবং তাওয়াক্কুল, জীবনে হবে কম ভুল। এবং তাকওয়ার বাংলা হচ্ছে সার্বিক সচেতনতা। প্রতিটা মুহূর্তে আপনি যেটা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন, এই সচেতন থেকে আপনি কাজ করছেন। মৃত্যুর প্রস্তুতির জন্য আমি কি কি পদক্ষেপ নিয়েছি? মৃত্যু কখন আসবে কেউ জানি না। প্রতিদিন আমার পরিচিত ওই মানুষজনের মৃত্যুর খবর আমি শুনছি।
জানি না কখনো এই যে কথা বলতে বলতে আমিও মারা যেতে পারি, আপনিও মারা যেতে পারেন, জানি না। মৃত্যুর জন্য প্রস্তুতি প্রতিটা মুহূর্তে নেওয়া প্রয়োজন। আমি প্রতিদিনের জীবনে আল্লাহ স্মরণ শুকর আদায় কতটুকু করি? আচ্ছা, এটা বুঝতে পারলে আমাকে একটু ওয়াই লিখে দেন। আমার আর একটা বা দুইটা স্লাইড আছে, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি প্রশ্নের উত্তরগুলো সেশনে দিব, সেখানে আমি বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন স্টার্টিং পয়েন্ট, কিভাবে গোল সেট করবেন। আমি এর আগে বলতে চাই, এখানে আমি সূরার আয়াত নিয়ে রাখছি, আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি পার্থিব জীবনে, এবং একজনকে অপরের উপর মর্যাদা উন্নত করি যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে। আয়াতটা কিন্তু খুবই গভীর, এবং এটা আপনি যদি তাফসির পড়েন আপনি চমকিত হবেন। তো আমি বলবো একটু তাফসির মাঝে মাঝে হয় পড়েন নয় শুনেন, যেটা আপনার জন্য পসিবল হয়। আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি। আমরা মনে করি কি আমি কাজ করি, না করলে পাবো না। এটা সত্য নয়। সত্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জীবিকা বন্টন করে রাখছেন, আমরা রাইট টাইমে পাওয়া যাবো ইনশাল্লাহ। পার্থিব জীবনে এবং একজনকে অপরের উপর মর্যাদা উন্নত করি। এই যে একজনকে অপরজনের উপর মর্যাদা উন্নত করে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কেন কি আমরা মনে করি কি সবাই সমান হতে হবে। এই যে আমরা গণতন্ত্রের কথা বলি, তো গণতন্ত্র মানে কি সবাই সমান হবে? অ্যাবসলিউটলি না, সবাই সমান হবে না। আল্লাহই বলছেন কাউকে কাউকে আল্লাহ বেশি মর্যাদা দিবেন অপরের তুলনায়। সমান ব্যাপারটা না, সাম্য। ইসলাম মানে হচ্ছে আপনি যতটুকু ডিজার্ভ করেন আপনাকে ঠিক ততটুকুই দেওয়া হবে, সমান না। এখন দেখেন, আপনার একজন পুরুষ হিসেবে আপনার দাড়ি ওঠে, আমার তো দাড়ি ওঠে না। এখন যদি আমারও দাড়ি ওঠে, বা অনেক মেয়েদের দেখবেন একটু একটু মুখে গোফ চুল হয়, সেক্ষেত্রে কিন্তু দেখতে খারাপ লাগে। আবার একজন ছেলের যদি দাড়ি না হয় সেইটা দেখতে খারাপ লাগে। তো এটা কি সমান হলো? কোনোভাবেই তো হলো না সমান। হাইটের কথাই যদি বলি, এটা না হলে একটা ব্যাপার গেল। হাইটের কথা বলি, একজন তো খুবই লম্বা, আরেকজন তো খুবই খাটো, সমান হলো? আল্লাহর কোন সৃষ্টি একেবারে সমান সমান নয়, কেউ কম কেউ বেশি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা মনে করি ও আমার চেয়ে বড় হয়ে গেছে, আমাকে এখন ও সমান হতে হবে। ভাই না, আপনাকে তার সমান হতে হবে না। আপনি আপনার জায়গায় থাকেন, হয় তার থেকেও বেশি হন ইনশাল্লাহ। অনেক সময় বলে থাকে যে, আমি যখন সীমান্ত ভাইয়ের কোর্স করছিলাম, মানে কোর্সের ক্লাস করছিলাম, কোন একটা ক্লাসে একটা ভাইয়া সীমান্ত ভাইকে প্রশ্ন করছেন যে ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আপনাদের সাথে কাজ করার আমার খুব স্বপ্ন। সীমান্ত ভাইয়া যে উত্তরটা দিলেন তা হচ্ছে, ভাই আপনি আমাদের সাথে কেন কাজ করবেন? আপনি আমাদের চাইতে বড় কোনো কোম্পানিতে, বড় কোনো এজেন্সিতে কাজ করবেন। হ্যাঁ, আমাদের কাছ থেকে শিখেন, অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু আমাদের সাথেই কেন কাজ করতে হবে? ভাই আপনি আমাদের চাইতে বড় কোনো এজেন্সির সাথে, কোম্পানির সাথে কাজ করবেন, এইটা ড্রিম দেখেন। এইটা আপনার মাথায় রাখতে হবে, এবং যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে। এই যে আমি আপনাদের সাথে কাজ করছি, আমি কিছু কয়েকটা জায়গা থেকে শিখছি, আপনাদেরকে শিখাচ্ছি, আবার আপনারা শিখছেন, আপনাদের পরিবারকে শেখাবেন। এভাবেই হবে জিনিসটা, একে অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়া। মাই গোলস ফর দিস ইয়ার 2025, মাই মোটো দিস ইয়ার ইজ। আপনার এই বছরের মোটোটা কি? আমার মোটো হচ্ছে সুন্না লাইফস্টাইল এবং পার্সোনাল ব্র্যান্ডিং, এটাই আমার মোটো। আচ্ছা, এবার আপনি গোল সেট করবেন। কি কি গোল আছে? লার্নিং, আপনার লাইফ ট্রান্সফরমেশন, সেলস রেভিনিউ। এটা হচ্ছে আপনার জন্য একটা টেমপ্লেট, এই টেমপ্লেটের লিখছি এখানে এসে। আচ্ছা, এবং অনেক গোল গোল বললাম, আমি শুধু ক্যারিয়ারের গোলের একটা উদাহরণ দিচ্ছি। পার্সোনাল এবং স্পিরিচুয়াল গোল তো এগুলো ব্যক্তিগত, এগুলো তো আর আসলে পাবলিক করা যায় না। যদিও ক্যারিয়ারটাও ব্যক্তিগত, আমি আপনাদের জন্য একটু লিখে রাখছি। আমার 2025 সালে টার্গেট হচ্ছে 1,000 জন মানুষকে পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে হালাল রিজিক ও সুন্নাহ লাইফস্টাইল ফলো করতে সাহায্য করা। এখন গোল অর্জনের জন্য আমার কি কি লাগবে? স্যাম্পল লাগবে, পোর্টফোলিও লাগবে। এই যে আমার এই কোর্স, যে আমার ফার্স্ট কোর্স, এটা যখন 3 মাস পরে শেষ হয়ে যাবে, দ্যাট মিনস আমার একটা কোর্স, এটা একটা পোর্টফোলিও হিসেবে চলে যাবে অ্যাজ এ কোচ অর মেন্টর। এটার সাকসেস রেট যতটুকুই হোক না কেন, কিছু নাই থেকে তো কিছু আছে। সাকসেস রেট ভালো মন্দ সেটা পরের ব্যাপার, কিছু তো আছে। দ্যাট মিনস প্রপার মার্কেটিং, এই যে আমি লিঙ্কডইনে মার্কেটিং করছি, সেটা করার চেষ্টা করছি এবং আরো সুন্দরভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ।
ক্লায়েন্টের ডাটাবেস। এই যে আপনারা আমার সাথে কাজ করছেন, আমার ইবুকটা 50 জনের মতো নিয়েছেন, আমার মেইন বুকটা পার্সোনাল ব্র্যান্ড অপারেটিং সিস্টেম সেটা নিয়েছেন, আপনাদের ডাটাবেস কিন্তু আছে। আপনারা একটা ফর্ম ফিল আপ করে তারপরে আপনারা আমার সার্ভিসগুলো নিচ্ছেন, এবং লিঙ্কডইন অ্যানালিটিক্স, সেই অ্যানালিটিক্স থেকে আমি অনেকগুলো ডাটা পাচ্ছি, সেগুলো আস্তে আস্তে পরবর্তী ক্লাসে পাবেন ধীরে ধীরে। এবার আসেন অ্যাপয়েন্টমেন্ট। এটা আমি আপনাদের জন্য দিয়ে রাখছি, যেহেতু আপনারা ক্লায়েন্ট হান্টিং এ করবেন, কিন্তু আমি যেহেতু ক্লায়েন্ট হান্টিংটা ফোকাস করছি না, তো আমার আসলে অ্যাপয়েন্টমেন্টের কোনো ব্যাপার নাই। আমার হচ্ছে সবগুলো কোর্স বা বই সেলস কলেরও ব্যাপার নাই, ডাটাবেস থেকে কনভার্সন সরাসরি। আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কন্টেন্ট। এটা হচ্ছে আমার জন্য, আপনাদের জন্য আমি এটা লিখে রাখছি। আচ্ছা, চ্যালেঞ্জ কি কি? নতুন কনসেপ্ট, এই যে ইসলাম এবং ক্যারিয়ার, এই দুটোকে ব্লেন্ড করা কনসেপ্ট 100% নতুন। বাংলাদেশে যত কোর্স পাবেন বা যত ম্যাটেরিয়াল পাবেন সবগুলো হচ্ছে দুই ভাগে ভাগ করা। এক ভাগে হচ্ছে ইসলামিক কোর্স, আরেক ভাগে হচ্ছে ক্যারিয়ার কোর্স বা স্কিল কোর্স। মানে আলাদা আলাদা ব্যাপার আপনাকে শিখতে হবে, জানতে হবে। সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, ইসলামিক কোর্স করার পরে ক্যারিয়ারে এসে আমরা ভুলে যাই সব। তো এই জন্য আমি এইটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আসলে কনসেপ্ট নতুন, অল্প বাজেট, টাকা পয়সা খুব কম। এখন যদি আমার অনেক বাজেট থাকতো, আমি যেমন আজকে সাবিত ইন্টারন্যাশনালের একদিনে ডে লং প্রোগ্রাম আগামী শুক্রবার ইনশাল্লাহ জয়েন করব, দোয়া করবেন। সেটার এনরোল করলাম। এত বড় একটা প্রতিষ্ঠান যার 6.2 মিলিয়ন ফলোয়ার শুধু ফেসবুকে, ইউটিউবে আছে প্রায় 2.5 মিলিয়ন খুব সম্ভবত, যদি ভুল না করে থাকি। স্টিল তার অ্যাড রান করতে হচ্ছে। অ্যাড রান করা মানে অবশ্যই বাজেটের ব্যাপার। আমার তো সেই বাজেট নেই। এখন আমার এই কোর্সটা যদি আমি অ্যাড রান করতাম ফেসবুকে, অফকোর্স এটা রিচ অনেক বেশি থাকতো, কিন্তু আমি আসলে চাচ্ছি এটা অর্গানিক্যালি কাজ করতে। অল্প বাজেট, ছোট পোর্টফোলিও। আমার তো ছোট পোর্টফোলিও বলতে একেবারেই পোর্টফোলিও নাই, বাট লিঙ্কডইনে একটু ফলোয়ার হওয়ার কারণে ছোট্ট একটা পোর্টফোলিও বলা যেতে পারে। ক্রেডিবিলিটি হতে সময় লাগবে, যেহেতু আমার কোনো কোর্স আগে নাই। আমি কেমন ডেলিভারি দিতে পারি সেটা কেউ জানে না, তো ক্রেডিবিলিটি নাই। এই 3 মাস পরে আমার একটা ছোট্ট ক্রেডিবিলিটিও হবে আমার কোর্স কেমন। হাই কম্পিটিশন, কোর্সের মার্কেট তো অনেক হাই। এই হাই কম্পিটিশন থেকে নিজেকে ইউএসপি বা আলাদা করা, ইউনিক করার জন্যই নতুন কনসেপ্ট। একটু চ্যালেঞ্জ বেশি, বাট কনসেপ্ট নতুন। আচ্ছা, সমাধান কি তাহলে? বুঝলাম তো গোল অর্জন কি গোল, কি লাগবে, চ্যালেঞ্জ কি। এবার আসি সমাধান করব কিভাবে। কন্টেন্ট মার্কেটিং করছি, নেটওয়ার্কিং করছি, ছোট পরিসরে কাজ করছি। আচ্ছা, কাজটা মিস হয়ে গেছে। টার্গেট কি? এখন যদি আমি একবারে বলি আপনাদেরকে, এটাকে একটু ছোট করে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং করে লিঙ্কডইন আমার টার্গেট এবছরে 1 লাখ ফলোয়ার প্লাস গেইন করা। মাত্র 5,000-এর আশেপাশে আছে, মানে 4,800 সামথিং। এটা 5,000 1 লাখ করা এই বছরের টার্গেট। অথরিটি তৈরি করা, কোর্স করা। আমি এখন 5টা থেকে 6টা কোর্স এনরোল করা। আমার টার্গেটই ছিল কোর্স করা। এখন এখানে আমি আপনাদের একটা এনকোয়ারি থাকে, আমি উত্তর দিয়ে দিই। একটা ভাইয়া, খুব সম্ভবত কবির ভাইয়া, আমাকে একটু আগে প্রশ্ন করছিলেন যে আপু আপনার কোর্স ক্লাস কবে। আমি বললাম ভাইয়া প্ল্যানার দেখেন নাই, আজকেই তো কোর্স আছে। বললো না, ফ্রি ক্লাস কবে। আমি তখন ভাইয়াকে উত্তর দিলাম, আজকে যে সেশনটা নিচ্ছে এটা ইউটিউবে ফ্রিতে যাবে, এবং আগামী দিন যে ক্লাসটা নিব বৃহস্পতিবার সেটাও ফ্রিতে যাবে। কেন যাবে? কারণ অথরিটি তৈরি করা, এই জন্য যাবে, বাকিগুলো যাবে না। এবং আমি আপনাদেরকে এখন যা ডেলিভারি দিচ্ছি, আমি যদি যে কোর্সগুলো করেছি এখন সেগুলো নাও করতাম, মেবি 80% ডেলিভারি করতে পারতাম। স্টিল কোর্স করছি কেন তাহলে? 3টা রিজন। কোর্স করছি, সনদ পাবো প্রত্যেকটা জায়গা থেকে, সার্টিফিকেট থাকবে। নাম্বার 3, নেটওয়ার্কিং এবং অথরিটি। আমি এই যে বলতে পারবো যে আমি অমুকের কোর্স করছি, অমুকের কাছ থেকে শিখছি। এই অমুক তমুক এই জিনিসটা না থাকার কারণে আমি এতদিন আগাতে পারছিলাম না। আমার কনসেপ্ট ছিল আমি একেবারে শূন্য থেকে শুরু করব, করেছিলামও তাই। কিন্তু চ্যালেঞ্জ পেলাম মাঝপথে এসে, অথরিটি না থাকা। এই অথরিটি তৈরি করার জন্য কি করতে হবে? কোর্স করতে হবে। এটা কি শুধু আমি করছি? না, প্রত্যেকের আলাদা আলাদা মেন্টর আছে। এবার যত বড় বিজনেস ম্যান হোক এবং যত বড় মাইন্ড ট্রেইনার হোক, আমি আপনাদের সাথে কোর্স ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে 2টা ইউটিউবের ভিডিও আমি শেয়ার করে দিব, আমার কাছে সেভ করা আছে। যে সাবিত রায়হানের কথা আমি আপনাদেরকে বলছি, সেই সাবিত রায়হান ভাইয়াও
তার মেন্টর আছে এবং সে একটা স্ট্র্যাটেজি আমি শিখছি, বলে ফেলি এখনই। সেটা হচ্ছে সাবিত রায়হান ভাইয়া যখন শুরু করছিলেন 2016-17 সালের দিকে এবং 2020 সালের দিকে বা 19 সালের দিকে, খুব সম্ভবত তাসকিন আহমেদ আহ, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে খুব ভালো পারফর্ম করে সাবিত ইন্টারন্যাশনাল বা সাবিত রায়হানের ব্যানারে, মানে ওনার মাইন্ড ট্রেনিং এর মাধ্যমে। এই একটা বিষয় তাকে ফোকাস এনে দিয়েছিল, বিকজ বাংলাদেশের ক্রিকেট টিম মানে 18 কোটি মানুষ। বাংলাদেশের ক্রিকেট টিমের সাথে কাজ করা এবং সেখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলা এক ঢিলেই আপনাকে 18 কোটি মানুষের সাথে পরিচয় করা দিবে। এখন 18 কোটি মানুষই তো খেলা দেখবে না, কিন্তু 18 কোটি মানুষের মধ্যে আপনি যদি সার্ভে করেন, বাংলাদেশের, ইভেন আমিও দেখতাম, আমি যে মেয়ে, স্টিল আমি যখন হেদায়ত প্রাপ্ত হই নাই এর আগে বাংলাদেশে খেলার পোকা ছিলাম। তো এইরকম মেয়ে ছেলে বলে কোনো বিষয় নাই, বেশিরভাগ মানুষই বাংলাদেশে খেলে। ওইখান থেকে ওনার ব্রেক থ্রু, ওই যে সে ব্রেক থ্রু পেলো, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো করছে। তো এটাই হচ্ছে কোর্স করা, মানে একটা ভালো জায়গায় কাজ করার প্রয়োজনীয়তা এবং অথরিটি গেইন করা, সেখান থেকে সে অথরিটি পাইছে। সেলস রেভিনিউ, সেটা আপনারা কতটুকু লিখবেন। পোর্টফোলিও, কোর্সটি 100% এফোর্ট দিয়ে সাকসেসফুলি কমপ্লিট করা। এটা যদি আমি 100% এফোর্ট দিয়ে সাকসেসফুলি কমপ্লিট করতে পারি, এটা আমার জন্য একটা ডাটাবেস তৈরি হবে, সাকসেস রেট তৈরি হবে, অথরিটি দিবে এবং পরবর্তী আমার ক্যারিয়ারকে বুস্ট আপ করবে। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বললাম। ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটেও আমি যদি বলি, আপনাদের ফিডব্যাকের উপর বেস করে আমার যে বইগুলো আছে ওগুলোকে আমি আপডেট করব, সেখানে ইনক্লুড করবো হচ্ছে আমার লিঙ্কডইন অ্যানালিটিক্স এর ডাটাগুলো, আপনাদের ফিডব্যাকের ডাটাগুলো, সেটা দিয়ে আমার ইন্টারন্যাশনাল কোর্স যাবে। আমার টার্গেট কখনোই বাংলাদেশ ছিল না, এখনো বাংলাদেশ নাই, আমার টার্গেট ইন্টারন্যাশনাল প্রথমেই ছিল, যার কারণে আমি লিঙ্কডইন দিয়ে শুরু করছি। আমার যদি বাংলাদেশ টার্গেট থাকতো তাহলে আমি ফেসবুক দিয়ে শুরু করতাম। আমি ফেসবুক কন্টেন্ট লেখার চাইতে আমি লিঙ্কডইনে সিরিয়াস এবং ওখানেই কন্টিনিউ করছি, বিকজ অফ আমার টার্গেট ইন্টারন্যাশনাল ভাবে কাজ করা। আপনাদের এই বিষয়গুলোকে একটা প্যাকেজ তৈরি করা, ওখানে হয়তো বা আমাকে আলাদাভাবে ডিজাইন করতে হবে, যেহেতু ওখানে অমুসলিমরা থাকবেন, কিন্তু কিভাবে করবে সেটা সময় বলে দিবে। আচ্ছা, এর আগে একটু আপনাদের কাছ থেকে জেনে নিই, আপনারা বুঝতে পারছেন কিনা একটু বলেন। আমার আর 2টা স্লাইড আছে, শেষ, এরপরে প্রশ্ন উত্তর। 5 মিনিট লাগবে আমার। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, গোলকে জীবনযাত্রার অংশ করবেন কিভাবে? প্রতিদিন মি টাইম রাখবেন, অ্যাটলিস্ট 10 মিনিট, খুব বেশি না পারেন 10 মিনিট রাখবেন। নীরবতা, মি টাইম বলে যেটাকে ইংরেজিতে। নীরবতা বা একা যখন আপনি থাকবেন, তখন আপনি দেখবেন নিজের সাথে নিজে কথা বলছেন। আমাদের সেলফ টক খুব গুরুত্বপূর্ণ। আমাদের সেলফ টক নেগেটিভ ভাবে হয়, সেটা হচ্ছে আমি পারি না, আমাকে দিয়ে হবে না, অন্য ভালো করছে, আমি করতে পারছি না, আমার অনেক দূরে যেতে হবে, আমি ডিপ্রেশন, এই ধরনের সেলফ টক হয়। দ্যাট ইজ হার্মফুল। আপনার সেলফ টক হবে, আমি কি আজকে পেয়েছি, আজকের দিনটা আমার কেমন গেল, আমি কতটুকু সুন্দরভাবে আজকের দিনটা কাটাতে পারলাম, আমি আল্লাহর সাথে কতটুকু কানেক্টেড ছিলাম, আমি মানুষের হক কতটুকু আদায় করতে পারছি। এই বিষয়গুলো হবে সেলফ টক। নির্জনতা, নীরবতা একই, 2বার চলে আসছে। নিঃসঙ্গতা, এই তিনটাকে এক কাট্টারেই ফেলতে পারেন আপনি আসলে। নিঃসঙ্গতা প্রয়োজন। এখন এখানে একটা প্রশ্ন, মানে এক এক জায়গা থেকে প্রশ্ন পাই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সীমান্ত ভাইয়ের ক্লাসে একজন ভাইয়া প্রশ্ন করছিলেন, ভাই আপনি এত ঘুমান, ঘুমান কিভাবে? আমরা তো ঘুমাতে পারি না, শুইলে এত চিন্তা অত চিন্তা আসে, তো ঘুমাতেই তো পারি না। সীমান্ত ভাইয়া উত্তর দিছিলেন যে তার এই বছরের লক্ষ্য হচ্ছে 1 লক্ষ মানুষের প্রবলেম সলভ করা। এই বছর না, তার লক্ষ্য হচ্ছে 1 লক্ষ মানুষের প্রবলেম সলভ করা। আমার লক্ষ্যটা একটু ভিন্ন। আমার লক্ষ্যটা হচ্ছে আপনার প্রবলেম যেন তৈরি না হয়, প্রবলেম তৈরির আগে প্রবলেমের চারা গাছ কেটে ফেলা। এটা হচ্ছে আমার লক্ষ্য। মানে সুন্নাহ লাইফস্টাইল যখন আপনি মেনটেন করবেন, আপনার প্রবলেম তৈরি হবে না ইনশাল্লাহ। কারণ আপনি তো রাসূলের জীবন অনুসরণ করছেন, রাসূলের জীবনে প্রবলেম গুলো থাকতে পারে, কিন্তু সেগুলো ব্যক্তিগত ছিল না, সেগুলো ছিল ইসলামকে প্রসার করার ক্ষেত্রে। সেগুলো থাকবে, কিন্তু ব্যক্তিগত জীবনের শান্তি নাই, বাবা মার সাথে সম্পর্ক খারাপ, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ, ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ, সন্তানের সাথে সম্পর্ক খারাপ, সন্তান কথা শুনে না, আর্থিক অসঙ্গতি, দারিদ্রতা। হ্যাঁ, দারিদ্রতা থাকবে, কিন্তু সেই দারিদ্রতা আপনি এত সুন্দরভাবে হ্যান্ডেল করবেন যে দারিদ্রতাকে মনে হবে কিছুই না। এরকম একটা ডায়েরি রাখবেন। আপনারা দেখছেন যে আমি লিখি,
তো ডায়েরি রাখবেন, সেই ডায়েরিতে আপনি লিখবেন আপনার থট প্রসেস গুলো। একটা এই যে আমি যে কাজগুলো দিচ্ছি আপনাদেরকে ডায়েরিতে লিখে ফেলবেন। সেই ডায়েরিটা আপনার রিফ্লেকশন বলতে পারেন। সাদা কাগজ কলম রাখবেন কাছে, যখন যদি ডায়েরি না পান অ্যাটলিস্ট একটা কাগজ কলমে অন্তত লিখবেন, মানে লিখবেন মাস্ট। সপ্তাহে 1 ঘন্টা নিজেকে দিন, প্রতিদিন তো 10 মিনিট, এবার আসেন সপ্তাহে 1 ঘন্টা নিজেকে দিন। কোন 1 ঘন্টা? আরো যদি বেশি স্পেসিফিক করি আমি, পসিবল যদি হয় শুক্রবার আসর থেকে মাগরিব, এই সময়টা আপনি নিজেকে দেন, আল্লাহকে দেন। আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করেন। আপনার মি টাইম হলো, দোয়া কবুলের মুহূর্তে দোয়া করা হলো, আল্লাহর সাথে কানেকশন হলো। মানে আমরা তো এখন মাল্টিটাস্কিং করতে চাই, তো আপনাদেরকে আমি একটু মাল্টিটাস্কিং দিয়ে দিলাম বলতে পারেন। রুমে গো, চোখের সামনে টানিয়ে রাখুন। একটা স্ট্র্যাটেজি বা সাইকোলজিক্যাল ট্রিগার আজকে হলো আমার, আসলে আজকে না কালকে, আমি আমার যে ইন্টারন্যাশনাল কোর্স আছে সেখানে আমি একটা 1 ঘন্টার ভিডিও দিছেন, আমি সেটা দেখছিলাম। তো ওখানে যিনি কথা বলছিলেন অ্যাশলে, ওনার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ছবি লাগানো ছিল, কোট লাগানো ছিল। এবং আজকে আমি সাবিত রায়হান ভাইয়ার একটা ইউটিউবে পডকাস্ট শুনছিলাম, সেখানে সে বলল তাসকিন আহমেদের সাথে যখন সে কাজ করছে 2019-20 সালের দিকে, তখন তাসকিন আহমেদ খুব ডিপ্রেশন ছিল, পারফরমেন্স খারাপ ছিল। আস্তে আস্তে কাজ করতে করতে তার 2019 থেকে এখন পর্যন্ত তাসকিন আহমেদের বাসায়, মানে রুমে নাকি খেলা সংক্রান্ত সব কোট লেখা, রুম ভর্তি করা। এইটা দেখার পর, শোনার পরে আর কালকের ওই ভিডিওটা দেখার পর আমি একটা দুয়ে দুয়ে চার মিলালাম আর কি। কেন বিদেশিদের দেয়াল দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ছবি দিয়ে, ছবি বা কোট লাগানো থাকে। আমাদের দেশে তো রাখি না আমরা, আমাদের দেশে তো বিভিন্ন ছবি রাখি, যদিও ছবি রাখা হারাম, ফেরেশতা ঘরে ঢুকে না, তো ছবি তো রাখা যাবে না। আপনি কি করবো তাহলে? আপনি হাদিস আর কোরআনের কোট লিখব। আমার প্ল্যানিং আছে, বলতে পারেন এই যে বিজনেস প্ল্যানিংও বলতে পারেন। আমি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করব বলে দিলাম, যদি আপনারা পারেন আপনারা করেন, সমস্যা নেই। আমার যদি কখনো ওই রকম সময় সুযোগ হয়, তাহলে এটা আমার একটা বিজনেস প্ল্যানও বলতে পারেন। কোরআনের সুন্দর সুন্দর আয়াতগুলো যেগুলো জীবনের সাথে রিলেটেড, সবই তো রিলেটেড, কিন্তু যেগুলো মাস্ট আমাকে পালন করতেই হবে, ছাড় নাই, এবং হাদিস, এই কোডগুলো আপনারা যাতে লাগাতে পারে। যদি আমি আপনাকে এখন রাইট নাও বলি, আমার 3টা হাদিসের কথা বলি আমি। আসলে নাম্বার 1 হাদিস হচ্ছে যে আপনি যদি আল্লাহর 99টা নাম, এটা হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার স্পেসিফিক মনে নেই, মুখস্থ করেন আপনি জান্নাতি। এবং আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, সেই ক্ষেত্রে আপনি তার শাফাআত পাওয়ার যোগ্যতা একটু বাড়বে অবশ্যই। একেবারে একটা কোট করি যদি আমি, হাদিস তিরমিজি শরীফের খুব সম্ভবত, সেটা হচ্ছে আপনাকে 4টা প্রশ্নের উত্তর দিতেই হবে। আপনার জীবন কোথায় কাটাইছেন, আপনার যৌবন কোথায় কাটাইছেন, আপনার ইলম অনুযায়ী আমল করছেন কিনা, আপনার আয় কোথায় করছেন এবং ব্যয় কোথায় করছেন। যেহেতু আমরা আয় নিয়ে কথা বলছি, সেই হেতু আমরা আয় কোথায় করছি এবং ব্যয় কোথায় করছি, এইটা যদি আপনি বড় বড় করে আপনার ডেস্কটপের সামনে বা কাজের জায়গায় লিখে রাখেন, আপনি কোনো হারাম কাজ করবেন না। এই মোটিভেশনটা আপনি পাবেন। কেন? আপনি কার জন্য আয় করেন ভাই? বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রীর জন্য, সন্তানের জন্য? আখিরাতে কেউ আপনার হবে না ভাই, কেউ না। আখেরাত তো আখেরাত। গত বছরের ঘটনা আমাদের মনে আছে না, যে 2024 সালের কোরবানি ঈদের সময় কোনো একজন ভাইরাল হলো, ঠিক আমার আতাউর রহমান খুব সম্ভবত লোকটার নাম, যে লোকটার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে কোরবানি দেওয়ার জন্য, এবং এরপরে সে ভাইরাল হওয়ার কারণে, তার সম্পদের হিসাব দুদক চাওয়ার কারণে সে অস্বীকার করছে এই ছেলে তার নয়, অথচ এই ছেলে ছিল তার সেকেন্ড ওয়াইফের। এখন ওয়াইফ কিনা তাও আসলে আমি জানি না, কারণ আমি রাজনীতির খবর একটু কম রাখি। এখন ওয়াইফ নাকি এমনি কেউ সেটাও আমি জানি না, বাট স্টিল ছেলে। দুনিয়াতেই তো ভাই টাকার জন্য ছেলে বলে স্বীকার করলো না, আর আখিরাত ভয়ঙ্কর দিন, ভয়ঙ্কর। আখিরাতের ভয়ঙ্কর কতটুকু হবে, কতটা কঠিন হবে, জাহান্নাম কত ভয়ঙ্কর আর জান্নাত কত সুন্দর, এই কোডগুলো যদি আপনি সামনে রাখেন, আপনার দিনে থাকা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো আমার মাথায় গিজগিজ করে সারাক্ষণ বলতে পারি। এটা অনেক দিনের প্র্যাকটিসের ফল হয়েছে, একদিনে হয়নি আসলে। নিজের রুমের একটা নাম দিন,
আমার রুমের নাম হচ্ছে আমার ঘর আমার জান্নাত। আপনারা দেখবেন যে আমার ফেসবুকে আমি পোস্ট যখন নাকি একটা সিরিজ যায় আমার ঘর আমার জান্নাত, আমার রুমের নাম হচ্ছে এটা, আমার ঘর আমার জান্নাত। জান্নাতে যাবো তো তো সবসময় আমি জান্নাত নিয়ে ভাবি, এই জন্য আমি জান্নাত আমার ঘরের নাম দিছি এটা। আপনি আপনার মতো করে আপনার একটা নাম দিবেন। যেমন সীমান্ত ভাইয়ার ঘরের নাম হচ্ছে স্বপ্নের ফ্যাক্টরি। সে ওখানে স্বপ্ন বুনে স্বপ্ন তৈরি করে, তাই তার ঘরের নাম হচ্ছে স্বপ্নের ফ্যাক্টরি। এখন আপনি যেটা করেন আপনার ঘরের নাম আপনি সেটা দিবেন। রুমের দেয়ালে গোলে রিমাইন্ডার দিন, মানে কতদিন পরে কি করতে চাচ্ছেন ছোট ছোট করে রিমাইন্ডার দিয়ে রাখেন। সমগোল ও সহ মানসিকতার মানুষের সাথে টিম করুন, ওই একই কথা নেটওয়ার্কিং করুন আর কি। এই তো শেষ ইনশাল্লাহ। এখন আসছি প্রশ্ন এবং উত্তরের পালা। আমরা একটু প্রশ্ন উত্তর নিব, তারপরে শেষ করে ফেলবো। আহ কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, বাপি ভাই একটা প্রশ্ন করছিলেন, কখন পড়তে হয় আপু? আচ্ছা, কি কখন পড়তে হয় ভাইয়া? সালাতুদ দুহা? জি জি আপু। আচ্ছা হ্যাঁ, সালাতুদ দুহাটা আপনি পড়বেন হচ্ছে খুব বেশি সম্ভব যদি হয় এভাবে পড়লে বেশি সওয়াব আসলে। সেটা হচ্ছে ফজরের সালাত আদায় করবেন, আদায় করার পরে কোরআন তেলাওয়াত করবেন কিছুক্ষণ। ফজরের সালাত আদায় করে কোরআন, মাসনুন দোয়া আছে, কোরআন তেলাওয়াত করবেন, মাসনুন দোয়া পড়বেন। এই তিনটা কাজ করতে করতে সূর্য উঠে যাবে, এবং যে হারাম সময়টা থাকে সূর্য ওঠার সময়, ওই সময়টাও চলে যাবে ইনশাল্লাহ। এরপর আপনি 2 রাকাত সালাতুদ দোয়া পড়ে ফেলবেন, এবং ওই সময়টা চেষ্টা করবেন কারোর সাথে কথা না বলে বা ব্যক্তিগত বা দুনিয়াবি কোনো কাজ না করতে। দুনিয়াবি কোনো মানে এটা একটা সিরিজ, যে এটা আপনার জন্য একটা আমরা ব্লক করে রাখি না ডিপ ওয়ার্কের জন্য। তো সকালবেলা এটা আপনার একটা ডিপ ওয়ার্ক। আর যদি সাথে তাহাজ্জুদও যোগ করতে পারেন, প্রতিদিন সম্ভব না হলে সমস্যা নাই, সপ্তাহে একদিন, ওটা আস্তে আস্তে আমি বলবো, এক ক্লাসই সব না বলি। যদি হয় সেই ক্ষেত্রে ধরেন আপনি কোনো একটা দিন আপনার 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আপনি হচ্ছে তাহাজ্জুদ সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায়, এবং তাহাজ্জুদ সালাতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে কথা বলা, প্রচুর প্রচুর কথা বলা, যা বলতে মনে চায় আপনার। আল্লাহ সব জানেন এবং সব বুঝেন। আল্লাহ আসামি আল বাসির, আল্লাহ সব শোনেন এবং সব দেখেন। আল্লাহ আলিম, আল্লাহ সর্বজ্ঞ। তো আপনি যা বলবেন আল্লাহ সব শুনবেন। এরপরে ফজরের সালাত আদায় করলেন, এরপরে একটু কোরআন তেলাওয়াত করলেন, এরপরে একটু মাসনুন দোয়াগুলো পড়লেন, এরপরে সালাতুদ দোহা পড়লেন। আপনার 2 থেকে 2.5 ঘন্টার একটা পিরিয়ড যাবে। বাট আমি এইটুকু আপনাকে বলতে পারি, আপনার এই 2-2.5 ঘন্টা জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ। সবসময় তাহাজ্জুদ পড়তে পারবেন না, এটা সম্ভব না। ফজরের সালাতটা দিয়ে শুরু করেন, এভাবে যদি করেন। আর যদি সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনি 9টা 10টা বাজে সালাতুদ দোয়া পড়তে পারেন, তবে সকালে বেলা পড়লে বেশি ভালো। কেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে থাকতেন, আমাদের সময় তো আসলে গণভবন লাগিয়ে তারপরে কি কি জানি লাগে, আরো কি কি নাম। আমার রাসূল তো রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি তো নেতা ছিলেন, তার এগুলো লাগতো না। তার জন্য মসজিদে নববী ছিল তার মসজিদ, তার গণভবন, তার সংসদ, তার সকল কিছু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকালটা কোন কোন বর্ণনা এরকম পাওয়া গেছে, সকালে তিনি ফজর সালাত আদায় করতেন। তাহাজ্জুদের ব্যাপারটা তো আলাদা, ওটা তো রাসূলের ব্যাপার, আমাদের সবার জন্য তো অ্যাপ্লিকেবল না। তো ফজরের সালাত আদায় করতেন, এবং এরপরে সাহাবীদের সাথে কথা বলতেন, ওই যে সাহাবীদের শিক্ষা দিতেন, মাসালা মাসাইল বা কোরআনের আয়াত এগুলো শেখাতেন। শেখানোর পরে এরপরে যখন সূর্য উঠে যেত, তারপরে সালাতুদ দোয়া পড়তেন। ওই কথা বলার মাঝখানে সূর্য ওঠার পাটটা চলে যেত। এইভাবে তিনি কাজ করতেন, এবং এর পরবর্তীতে যারা কাজে যাওয়ার সাহাবীরা তারা কাজে চলে যেতেন, এবং যারা দার্স নেওয়ার তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা নিতেন। এবং একটা বর্ণনা এরকমও আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 দিন ভাগ করে নিয়েছিলেন। একদিন হচ্ছেন তিনি কাজে যেতেন, একদিন হচ্ছেন দার্সে থাকতেন, এবং যেদিন তিনি কাজে যেতেন সেই দিন যারা দার্সে থাকতেন তাদের কাছ থেকে শিক্ষা নিতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কি শিখাইছেন। আমি আপনাদের একটু মনে করা দিতে চাই, আমি যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছি আপনারা একটু দরুদ পড়বেন। কেন কি রাসূলের প্রতি দরুদ পড়াটা আমাদের জন্য ঈমানের দাবি, এবং যদি না পড়ি সেক্ষেত্রে হয়তো গুনাহ হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না আপু, আচ্ছা আমার আজকে আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে যদি থাকে বলেন, আর না হলে আমরা সেশনটা শেষ করে দিই। মাঝখানে একটু ইন্টারাপ্ট হলো নেটের কারণে। আর সবার কাছে একটু দোয়া চাচ্ছি যেন আমাদের এলাকার নেটটা ভালো হয়, মানে খারাপ
অবস্থা। 5 তারিখের পরে সবাই তো স্বাধীন মতো পেয়েছে, এখন আসলে কাউরেই কিছু বলা যায় না। আমি জানি আপনাদেরও পরিস্থিতি একই রকম, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর কারো কিছু বলার না থাকলে আমরা শেষ করি। এই 1-1.5 ঘন্টা সময় আমরা যা কিছু বলছি, যা কিছু শুনছি, ভালো কিছু সব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ আমাদের জন্য তা কবুল করে নিন, এবং যা কিছু খারাপ বলছি বা শুনছি সকল কিছু আমার তরফ থেকে, এবং নাফসের ধোঁকা, শয়তানের দায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জন্য মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।